আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ফরচুনেটলি আজকে আবারও আপনাদের সাথে দেখা হয়ে গেল আমার। পিটুএ আয়োজিত স্পেশাল 49 বিসিএস প্রিলি কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আন্তর্জাতিক ক্লাস করছিলাম। আমরা গত সেশনে পরিবেশ এবং জলবায়ু বিষয়ক কিছু টপিক পড়েছি। আজকে আমরা আন্তর্জাতিক বিষয়াবলীরই আরেকটি গুরুত্বপূর্ণ টপিক পড়ব। একটু এক মিনিট, সরি। ওকে, আর কেউ হয়তো দাগ আঁকাআঁকি করতে পারবে না। আচ্ছা, তো আমাদের আজকের টপিকটা হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা। আমরা গত সেশনটা দেখেছিলাম যে পরিবেশ এবং জলবায়ু নিয়ে আমরা যখন পড়েছিলাম, সেখানেও বেশ কিছু বোরিং টাইপের টপিক ছিল, যেগুলোর মধ্যে ইন্টারেস্টিং কথাবার্তা কম, বরং মুখস্থ রাখাটাই একটা দুরূহ ব্যাপার হয়ে যাচ্ছিল। আজকে সেই অনুযায়ী টপিকটা আরো বেশি একটু কাঠখোট্টা, হ্যাঁ। তো এই জন্য আমরা আজকে পারতপক্ষে সর্বোচ্চ চেষ্টা করব শুধু যেটুকু আমাদের পরীক্ষার জন্য লাগবে, একদমই প্রিসাইজ যেটুকু আমাদের ইম্পর্টেন্ট, সেগুলোকে আমরা বারবার ফোকাস করব এবং সেগুলোই বারবার আমরা রিভিশন দেওয়ার চেষ্টা করব, যাতে করে আজকেই এই 1 থেকে 1.5 ঘন্টার যে ক্লাসটা হবে, আজকেই যেন আমাদের পড়াটা শেষ হয়ে যায়। এবং এখান থেকে যদি আসে, আসবেই তো, অন্তত একটা মার্ক তো আসবেই আজকে, 2 থেকে 3 মার্কও আসতে পারে, এবং সেটা যেন আমরা অ্যাভেল করতে পারি, সেটা যেভাবেই হোক। তো চলুন, আমি মোহাম্মদ মেহেদী হাসান, পিটুর একজন ইনস্ট্রাক্টর, আপনাদের সঙ্গে রয়েছে আজকে। তো আজকে যে টপিকটা নিরাপত্তা, এইখানে আমরা বেশ কিছু টার্ম সম্পর্কে জানবো। যেমন এখানে শুরুতে আমরা যে টপিকটা দেখতেছি সেটা হচ্ছে চুক্তি, যেটাকে ইংলিশে বলা যায় এগ্রিমেন্ট, ট্রিটি, প্যাক্ট, প্রোটোকল, কনভেনশন। দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইংরেজি টার্ম আছে, এবং এই ইংরেজি প্রত্যেকটা টার্মের জন্য প্রোগ্রামগুলো বা শর্তগুলো বা আম, একত্রীকরণগুলো বা চুক্তিগুলো আলাদা আলাদা হয়। কিন্তু বাংলায় আমরা সবগুলোকে একত্রে চুক্তি বলতেছি। তো সুতরাং আমরা বাংলায় চুক্তি বললেও আমাদেরকে কিন্তু ইংলিশে বিষয়গুলো আলাদা আলাদা ভাবে একটু দেখতে হবে। তবে যে জিনিসটা মনে রাখার মতো, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যতগুলো এখানে আমরা টার্ম দেখতেছি, মানে চুক্তি দেখতেছি, বিশেষ করে হচ্ছে এগ্রিমেন্ট, ট্রিটি, প্যাক্ট, এগুলো সবগুলোরই আইনগত ভিত্তি আছে। এই কথাটাকে আমরা কেন আলাদাভাবে এখানে রাখছি? আইনগত ভিত্তি থাকার মানে হচ্ছে অবশ্যই এইটা পালনীয়। তার মানে এটার একটা আবশ্যিক ভিত্তি আছে। তার মানে এগুলো কোনোটা যদি আপনি না মানেন, তাহলে এই যেই ট্রিটি বা যেই প্রটোকলটা বা যেই প্যাক্টের সাথে অন্যান্য দেশ বা অন্যান্য সরকার বা অন্যান্য ইনস্টিটিউশন যারা যারা ইনভলভ আছে, আপনি বা আপনার দেশ যদি এটা না মানে, তাহলে ওই ইনস্টিটিউশন বা ওই দেশ আপনার এগেনস্টে কিন্তু আইনগত সিদ্ধান্ত নিতে পারবে, বা আন্তর্জাতিক যে আদালতগুলো আছে সেখানে কমপ্লেইন করতে পারবে, এবং তার এগেনস্টে হয়তো আপনাকে নিয়ে একটা বিচার হতে পারে। তার মানে বুঝতে পারছেন যে এই যে টার্মগুলো এখানে দেওয়া আছে, এগুলো কিন্তু আইনগত ভিত্তি আছে, এবং এই কারণে এগুলো আবশ্যক পালনীয়, এগুলো মানতেই হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করব ট্রিটি দিয়ে। আচ্ছা, ট্রিটি দিয়ে শুরু করতেছি কারণ কি, এইটা হচ্ছে গুরুত্বের দিক থেকে একেবারেই প্রথম, আবার বিষয়বস্তুর দিক থেকে বিস্তৃত। তার মানে কি, এগুলো খুবই ইলাবোরেটিভ ব্যাখ্যা করা থাকে, যে কেন করব, কি করব, কিভাবে করব, কেন না করলে কি সমস্যা, কতখানি সমস্যা হতে পারে, সবকিছু ডিটেইলড আকারে লিখিত থাকে। অনেকটা আমাদের বাংলাদেশ পরিচালিত হয় যেমন সংবিধানের মাধ্যমে, ট্রিটির ক্ষেত্রেও কিন্তু এই ধরনের একটা সংবিধান, বা সেটাকে সংবিধান হয়তো বলা হয় না, দলিল বলা হয়, এগুলো কিন্তু থাকে। এবং তার এগেনস্টে, ওই দলিলের এগেনস্টেই ওই ট্রিটিটা পরিচালিত হয়। তো সচরাচর এখানে স্বাক্ষর কারা করেন? দেখেন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এখানে স্বাক্ষর করে থাকেন। তো ট্রিটি কার কার মধ্যে হতে পারে? ট্রিটি হতে পারে কেবলমাত্র দুইটা রাষ্ট্রের মধ্যে, কিরকম? বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা ট্রিটি হতে পারে। আবার ট্রিটি হতে পারে কিরকম, একটা অঞ্চলের অনেকগুলো রাষ্ট্র মিলে একত্রে ট্রিটি হতে পারে। কেমন? যেমন আসিয়ানের কোনো একটা টপিক বা সার্কের কোনো একটা টপিক, এগুলোকেও একত্রে ট্রিটি বলা যেতে পারে। ওকে, এরপরে আমরা চলে আসি কনভেনশনে। কনভেনশনের বাংলাটা আমরা ধরছি এখানে সনদ। তো খেয়াল করে দেখেন, আমরা ট্রিটি পড়লাম, এবং ট্রিটি সম্পর্কে আমরা কি জানলাম, যে এইটা আবশ্যক পালনীয়, এবং এগুলোর একটা ফরম্যাট থাকে, যেখানে সচরাচর বিভিন্ন রাষ্ট্রের যারা রিপ্রেজেন্টেটিভ, বিশেষ করে সরকার বা সরকার প্রধান, তাদের স্বাক্ষর থাকে, এবং তার এগেনস্টেই রাষ্ট্রগুলো মানতে বাধ্য থাকে। তাহলে এই যে কোথায় স্বাক্ষরটা হয়, সেইটাই মূলত হচ্ছে কনভেনশন। দেখেন কনভেনশনের ক্ষেত্রে কি বলা হচ্ছে, একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য বা একটা কমন সমস্যা সমাধানের জন্য
অনেকগুলো দেশ একসাথে মিলিত হয়ে যখন একটা দলিলে স্বাক্ষর করে সেটাকেই বলা হয় কনভেনশন। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা গতকালকে কিন্তু অনেকগুলো কনভেনশন করেছিলাম। আপনারা খেয়াল করেছেন কিনা কনভেনশন গুলো আমরা কিভাবে পেয়েছি? যেমন ধরেন জলবায়ু একটা সম্মেলন হবে, তো সেই সম্মেলনগুলোতে কি হয়? দেখা যায় যে ইউএন এর যতগুলো মেম্বার রয়েছে, দেখা যাবে 170 বা 190 প্লাস কান্ট্রির মেম্বার একত্রিত হয়। তারপরে সেইখানে কোনো একটা সমস্যা নিয়ে আলোচনা হয়। হ্যাঁ, কোনো একটা সমস্যা নিয়ে আলোচনা হয়, এবং সেই সমস্যাটা যখন সবাই ভোট দেয় বা সবাই এটা নিয়ে আলোচনা করে, এবং ওই আলোচনা থেকে কি বের হয়ে আসে, সবাই যদি মনে করে যে এই যে টপিকটা এইখানে মনে হচ্ছে এটা নিয়ে আসলে আমাদের সবাইকে একত্রে কাজ করা উচিত, এটা আমাদের দরকার আছে, তখন এইটা সবাই ভোটের মাধ্যমে স্বীকৃতি প্রদান করে বা গৃহীত করে যে না এটা নিয়ে আমরা কাজ করব। তখন সেইটা কি হয়, একটা লিখিত আকার ধারণ করা হয়, যেটা আবার পরবর্তীতে সবার স্বাক্ষর হওয়ার পরে, দেখেন এখানে কনভেনশনের ক্ষেত্রে একটা কথা লেখা আছে, খেয়াল করেছেন কিনা, যে একটা কমন সমস্যার সমাধানের জন্য অনেকগুলো দেশ একসাথে মিলিত হয়ে, দেখেন মিলিত হওয়া পর্যন্ত কিন্তু সেটা কি হইলো, গৃহীত হইলো। তারপরে যেই সনদটা তৈরি হলো সেখানে যখন স্বাক্ষর হবে তখন সেটা পরিণত হয় কনভেনশনে। যেমন গতকালকে আমরা পড়েছিলাম, দু একটা কনভেনশনের নাম সবাই একটু বলি। যেমন একটা কনভেনশন আমরা জানি ভিয়েনা কনভেনশন, আরেকটা কনভেনশন আমরা কি কি পড়েছিলাম, কালকে পড়েছি জেনেভা কনভেনশন, রামসার কনভেনশন, বাসেল কনভেনশন, থ্যাংক ইউ। মোটামুটি সবগুলো আমরা কভার করে ফেলছি। ওকে, এরপরে আমরা চলে আসছি এগ্রিমেন্টে। আচ্ছা, এগ্রিমেন্টটা কি? ট্রিটি থেকে একটু হালকা। হ্যাঁ, মানে এগ্রিমেন্টও আপনাকে মানতেই হবে, কিন্তু সচরাচর দেখা যায় কি যেগুলো বৃহৎ রাষ্ট্র যেমন ধরেন ইউএসএ বা রাশিয়া, এদের ক্ষেত্রে কি হয়, এই এগ্রিমেন্টটা যদি তারা না মানে সেক্ষেত্রে হয়তো আন্তর্জাতিকভাবে তাদেরকে একটা আইনি লড়াইয়ের মধ্যে যাইতে হতে পারে, কিন্তু সেটা তারা খুব একটা বেশি এটা নিয়ে বদার্ড হয় না। চলুন আমরা এক্সাম্পল দেখলে তো আপনারা হাল বুঝতে পারবেন। দেখেন এগ্রিমেন্ট গুলোতে সচরাচর কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী বা হচ্ছে রাষ্ট্রপ্রধান কিন্তু স্বাক্ষর করে না। সচরাচর কারা স্বাক্ষর করেন দেখেন, মন্ত্রণালয়ের প্রধান হচ্ছে স্বাক্ষর করে থাকেন। আচ্ছা, এবং এগ্রিমেন্ট গুলোতে কি হয়, যেমন ধরেন এই যে এই মুহূর্তেই যে রাশিয়া যে ইউক্রেনে আক্রমণ করলো, তো রাশিয়াও তো ইউএন এর একটা দেশ, মানে মেম্বার, আবার ইউক্রেনও ইউএন এর একটা মেম্বার। তো ইউএন এর যে চার্টার, ইউএন চার্টারে তো স্পষ্ট ভাবে বলা আছে তাই না, যে একটা দেশ চাইলে আরেকটা সার্বভৌম দেশে আক্রমণ করতে পারবে না, অ্যাটাক করতে পারবে না। তো এই যে এই জায়গায় সবার কিন্তু সাইনও করা আছে, তা সত্ত্বেও রাশিয়া কেন আক্রমণ করতে পারলো? তো এই যে আমরা যতই এই ট্রিটি পড়ি, প্রটোকল পড়ি, এগ্রিমেন্ট পড়ি, যে কনভেনশন পড়ি, পার্সপেক্টিভের দিক থেকে যখন আপনার একটা দেশীয় একক শক্তি হিসাবে আপনি যতখানি আপনার পাওয়ার থাকবে, সেই জায়গা থেকে আপনি এগুলো চাইলে ইগনোর করতেও পারেন। তবে ট্রিটির ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা মেনটেন করতে হবে। কারণ কি, ট্রিটি খুব সিরিয়াস একটা বিষয়, এবং ট্রিটির ক্ষেত্রে দেখা যায় যে পরাশক্তিগুলো এটা মেনে চলে। আচ্ছা, এরপর আমরা পাচ্ছি প্রটোকল। প্রটোকলটা কি? এই যে বিভিন্ন চুক্তি যে হয়, একটা ট্রিটি হয় বা একটা কনভেনশন হয়, কনভেনশন আকারে স্বীকৃত হওয়ার আগ পর্যন্ত যে সময়কালটা, মানে যে কাজটা হয়, এইটাকে বলা হয় প্রটোকল। কেমন? ধরেন একটা বিষয় গৃহীত হইলো 1992 সালে, সেইটা কার্যকর হলো 1994 সালে। এই যে সময়কালটা, এই সময়কালের যে প্রসেসটা, এই সময়ের ওই অ্যাক্টিভিটিস গুলোকে বলা হয় প্রটোকল। তারপরে যখন সেটা কার্যকর হয়ে যায় তখন সেটা একটা ট্রিটি বা একটা কনভেনশনে রূপান্তরিত হয়। তবে পরিবেশের ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি এই চুক্তিটাকেও প্রটোকল বলতে পারি। কেমন? আমরা দু একটা এক্সাম্পল কিন্তু দেখে এসেছিলাম গত ক্লাসে। আমরা কিছু প্রটোকলের নাম বলে দেখি। আমরা গত ক্লাসে কিছু প্রটোকল পড়েছিলাম। হ্যাঁ, কিয়োটো প্রটোকল, থ্যাংক ইউ। মন্ট্রিল প্রটোকল, রাইট। মোটামুটি এই দুটাই সব থেকে বেশি আসে, নাগোয়া প্রটোকল। তার মানে আমরা অন্যান্য ট্রিটি বা কনভেনশনের ক্ষেত্রে আমরা কি দেখব, যে সেইটা চূড়ান্ত ভাবে কার্যকর হওয়ার আগ পর্যন্ত যে প্রসেসটা, সেটাকে আমরা প্রটোকল বলতেছি। কিন্তু পরিবেশের ক্ষেত্রে কার্যকর হওয়ার পরেও আমরা সেইটাকে প্রটোকল বলি। তার মানে পরিবেশ সংক্রান্ত চুক্তিগুলোকে আসলে প্রটোকল বলা হয়, মানে সরাসরি বলা হচ্ছে। আচ্ছা, অ্যাকর্ড। অ্যাকর্ডটা কি? অ্যাকর্ডও এক ধরনের ট্রিটি বা হচ্ছে এগ্রিমেন্ট, বাট অ্যাকর্ডের ক্ষেত্রে সরাসরি ক্ষতিপূরণ দিতে হয়, এবং এটা বেশিরভাগ সময় দেখা যায় ফাইন্যান্সিয়াল ক্ষতিপূরণ দিতে হয়। আর অ্যাকর্ড গুলো সচরাচর বহু দেশীয় বা আঞ্চলিক ভাবে না হয়ে দ্বিপাক্ষিক বেশি হয়ে থাকে। ব্যাপারটা কিরকম? ধরেন ভারত আর পাকিস্তান একটা অ্যাকর্ড স্বাক্ষর করছে, এবং কোনো একটা কারণে পরবর্তীতে ভারত সেটা থেকে বের হয়ে আসছে বা সেটা তারা মানতেছে না। সেক্ষেত্রে
পাকিস্তান যদি ভারতের বিপক্ষে আন্তর্জাতিক আদালতে যদি কেস করে দেয়, তাহলে কিন্তু আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী ভারত কিন্তু পাকিস্তানকে একটা জরিমানা দিতে বাধ্য থাকবে। এই প্রসেসটার নাম হচ্ছে অ্যাকর্ড, প্যাক্ট। প্যাক্ট কঠিন ভাবে বোঝার কিছু নাই। প্যাক্ট আপনারা এইভাবে মনে রাখেন, যুদ্ধ সংক্রান্ত যত কিছু চুক্তি যা আছে সবই হচ্ছে প্যাক্টের আন্ডারে পড়বে। তার মানে আমরা সহজে প্যাক্ট মনে রাখতে পারি কিভাবে, যুদ্ধ রিলেটেড যে চুক্তিগুলো সেগুলি হচ্ছে প্যাক্টের আন্ডারে। তাহলে প্যাক্ট আসলে কি বোঝায়? কোনো একটি যুদ্ধ শেষ হইলে দুই পক্ষ আর যুদ্ধ করবে না বা একে অন্যকে সাহায্য করবে, এই যে শর্ত দেওয়া বা এটা যে মেনে নেওয়া, এটাকে মূলত বলা হচ্ছে প্যাক্ট। কিন্তু আদতে এটা কেউই মানে না। সুতরাং আমরা যেটা মনে রাখবো, যুদ্ধ সংক্রান্ত যে চুক্তি বা যে সনদগুলো, এগুলোকেই বলা হচ্ছে প্যাক্ট। আচ্ছা, আমরা এবার কিছু এক্সাম্পল দেখে আসি। যেমন দেখেন, প্যারিস প্যাক্ট বা হচ্ছে ক্যালগ ব্রায়ান্ট প্যাক্ট। আচ্ছা, এইটা আহ এই যে কবে স্বীকৃত হয়েছে, সদস্য সংখ্যা কত, এগুলো আপনাদের এই অল্প সময়ের জন্য পড়ার কোনো দরকার নাই। সুতরাং আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আপনারা ডাইরেক্ট মনে রাখবেন কি, প্যারিস প্যাক্ট কেন করা হয়েছিল? এই যে অন্য একটা দেশ যেন চাইলেই আরেকটা দেশকে, বিশেষ করে শক্তিশালী দেশ, আমি সবল লিখলাম, শক্তিশালী একটা দেশ চাইলেই যেন দুর্বল দেশে আক্রমণ করতে না পারে, তার জন্য মূলত হচ্ছে এই প্যারিস প্যাক্ট বা ক্যালর ব্র্যান্ড প্যাক্ট স্বাক্ষরিত করা হয়েছিল। কিন্তু আদতে কি কোনো লাভ হয়েছে? যেমন এটা কবে হয়েছিল দেখেন, তারিখটা দেখলে আপনার জিনিসটা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। 1928 সালে, তার মানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এইটা প্রথম বিশ্বযুদ্ধের পরে কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু লাভ কি হইলো? কিছুদিন পরে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখতে পেলাম এবং আরো ভয়াবহ দেখতে পেলাম। আচ্ছা, আমাকে একটু কুইকলি বলেন তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? তারিখ দরকার নেই, সালটা বলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? আজকের টপিক আন্তর্জাতিক নিরাপত্তা, রাইট, থ্যাংক ইউ, 1939 সালে। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এইটা খুবই পপুলার। আমরা নিউজ পেপার খুললেই বা আপনারা যারা ভার্সিটিতে পড়ছেন, আপনাদের ভার্সিটিতে যে কোনো নতুন কোনো কিছু আসলেই, একটা বিল্ডিং বানাতে গেলেও কি হয় দেখবেন, সরকারের সাথে প্রথমে একটা এমওইউ স্বাক্ষরিত হয়। এই টার্মটা শুনেননি এমন কেউ আছেন? আপনি যেখানেই পড়ে থাকেন, যেই ভার্সিটিতে পড়ে থাকেন, খুবই কমন একটা টার্ম হচ্ছে এমওইউ। কিছু হইলেই কি হলো, একটা এমওইউ স্বাক্ষরিত হবে। কারণ কি, এমওইউ মানে হচ্ছে একটা সমঝোতা স্মারক। মানে আপনি যে আসলে একটা কিছু করতে চাচ্ছেন, তার স্টার্টিং, সেইটা এই এমওইউ দ্বারাই হচ্ছে শুরু হয়। তাহলে এর আসলে কোনো আইনগত ভিত্তি নাই। তার মানে এমওইউ করাটা হচ্ছে সব থেকে সহজ উপায়। মানে আপনার সাথে আমি একটা এমওইউ করলাম, তারপরে আমি আপনার টাকা ধরেন, বাজে ওয়ার্ড বললাম, মেরে দিলাম, আপনার টাকা নিয়ে আমি গায়েব হয়ে গেলাম। কিন্তু আপনি আমার কিছুই করতে পারবেন না। কারণ কি, আপনি আমার সাথে কোনো ট্রিটিতেও যাননি, প্যাক্টও যাননি, আপনি আমার সাথে গেছেন কিভাবে? এমওইউর মাধ্যমে। এবং এইভাবেই কিন্তু অনেক বড় বড় ফান্ড কিন্তু গায়েব হয়ে যায়। তো এটা তো নেগেটিভ কথা, বাট পজিটিভও অনেক কিছু আছে। কারণ যে কোনো বড় কোনো অ্যাক্টিভিটিস, বড় কোনো ট্রিটি বলেন বা কনভেনশন বলেন বা যে কোনো বড় একটা প্রজেক্টের কথা যদি আপনার ধরেন, একটা প্রজেক্ট চাইলেই হুট করে কালকেই হয় না, যদি না সেটা ন্যাশনাল ইন্টারেস্ট থাকে। যেমন পদ্মা সেতু আমার লাগবে, মাস্ট, সুতরাং ওটার জন্য আমার এমওইও দরকার নাই, আমি সরাসরি পদ্মা সেতু তৈরি করব। কিন্তু কিছু কিছু প্রজেক্ট আছে যেটা চাইলে হুট করে আপনি কালকে শুরু করতে পারবেন না। সেক্ষেত্রে ফার্স্ট স্টেপটা হয় হচ্ছে এমওইউ বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এইটাতে যেটা মনে রাখবেন, সেইটা হচ্ছে এইটার কোনো আইনগত ভিত্তি নাই। তার মানে কেউ যদি এমওইউ স্বাক্ষর করার পরে সেটা না মানে, তাহলে কারোই কোনো কিছু যায় আসে না, তাহলে কেউ কিছু করতেই পারবে না। আচ্ছা, কনভেনশন আমরা এর আগে একবার পড়েছি, এবার আমরা কনভেনশনের কিছু এক্সাম্পল দেখি। কনভেনশনের বাংলা আমরা কি দেখেছিলাম? সনদ। তাহলে আমরা প্রথমেই সব থেকে জনপ্রিয় যে কনভেনশনটা পৃথিবীতে রয়েছে, যেটা খুবই বহুলভাবে সবাই প্র্যাকটিস করে, বিশেষ করে মেনে চলে, সেটা হচ্ছে জেনেভা কনভেনশন। তাহলে জেনেভা কনভেনশন যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, এইটার ক্ষেত্রে আমাদেরকে এইটা একটু মনে রাখতে হবে, জেনেভা কনভেনশন কবে গৃহীত হয়। যদিও ভিন্ন ভিন্ন সময় অনেক কিছু গৃহীত হয়েছিল, বাট একত্রিত ভাবে জেনেভা কনভেনশনের তারিখটা বলা হয় 1949। যদি কারো 12 আগস্ট মনে থাকে তাহলে খুবই ভালো, বাট এইটুকু মনে না রাখলেও হবে, বাট 1949 এইটা অবশ্যই মনে রাখতে হবে। জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় 1949 সালে, এইটা মাস্ট মাস্ট। অনেক সময় পরীক্ষায় আসে, এটা মনে রাখতে হবে কিন্তু। আচ্ছা, কনভেনশনের ক্ষেত্রে অবশ্যই আইনগতভাবে বাধ্যতামূলক, এটা মানতেই হবে, কোনোভাবেই আপনি এটা অমান্য করে থাকতে পারবেন না। তবে কিছু কিছু টার্মের ক্ষেত্রে আপনি না মানলেও হয়, কিন্তু সেক্ষেত্রে সেটাকে আমরা কনভেনশন বলতে পারি না, সেইটাকে আমরা বলি ডিক্লারেশন। তফাৎটা বোঝেন? যদি কোনোটা বাধ্যতামূলক না হয়, কি সেটা? কোনো সনদ,
যদি বাধ্যতামূলক না হয় তাহলে সেইটাকে আমরা বলতেছি ডিক্লারেশন। আর যদি সেটা বাধ্যতামূলক হয় তাহলে সেটাকে আমরা বলতেছি কনভেনশন। আমরা 1951-তে আসবো, 1951 একটা জেনেভা কনভেনশন হয়েছে, সেটা কি আমরা দেখবো, কোনো সমস্যা নেই। চলেন আমরা এখন আচ্ছা দেখেন, করতে যাওয়ার আগে আরেকটা পড়ি আমরা। গণহত্যা কনভেনশন, সরি সনদ, এটা 1948 সালে স্বাক্ষরিত হয়। এই অফিসিয়াল নামটা আপনারা স্কিপ করেন, এতখানি জরুরি না। আপনারা শুধু মনে রাখবেন কি, গণহত্যা সনদ স্বাক্ষরিত হয় কবে। গণহত্যা সনদ স্বাক্ষরিত হয় 1948 সালে। এই সালগুলা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো একটু বারবার আপনাদেরকে রিভিশন দিতে হবে। গণহত্যা সনদ স্বাক্ষরিত হয় কবে? 1948 সালে। আচ্ছা, এবং এটা কার্যকর হয় কবে? দেখেন, 1951 সালে। তো এটাকে আমি মনে রাখতে দরকার আছে? এটা জরুরি না, এটা আপনার চাইলে স্কিপ করতে পারেন। আমার দরকার হচ্ছে স্বাক্ষরিত কবে হইলো। দেখেন, সনদ স্বাক্ষরিত হচ্ছে কবে? 1948 সালে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে এটা কেন স্বাক্ষরিত করা হয়েছিল। গণহত্যার মতো আন্তর্জাতিক অপরাধ সংগঠনে জড়িতদের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা। আপনারা কি জানেন যে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, এইটাকে যে গণহত্যা বলা হয়? এটা তো আপনারা জানেন নাকি? তাহলে আমাদের কিন্তু একটা কোশ্চেন মাথার মধ্যে আসা উচিত যে কেন আমরা এটাকে গণহত্যা বলি। তাহলে সেটা আমরা একটু কুইকলি দেখবো। দেখেন, এখানে প্রত্যেকটা টার্ম আছে, আমি একবার সবগুলো নিয়ে তারপরে বলি। দেখেন, কোন একটা গোষ্ঠীর সদস্যদেরকে হত্যা করা, সদস্যদের শারীরিক এবং মানসিকভাবে আহত করা, এমন কর্মসূচি গ্রহণ করা যাতে একটি গোষ্ঠী সম্পূর্ণরূপে বা আংশিকভাবে ধ্বংস হয়ে যায়, জোরপূর্বক ভাবে জন্ম নিয়ন্ত্রণে বাধ্য করা, জোরপূর্বক এক গোষ্ঠীর শিশুদের অন্য গোষ্ঠীতে স্থানান্তর করা। আমরা আমাদের দেশ দিয়ে এক্সাম্পলটা দেই, 1971 সালে মুক্তিযুদ্ধ নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে দেখেন এখানে কোনটা কোনটা রিলেটেড। গোষ্ঠীর সদস্যদের হত্যা করা, সেটা হচ্ছে বাঙালি গোষ্ঠী, আমাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছিল। এটাই মেইন এখানে, এটা নালিফাই হয় বা হচ্ছে এটা মেনে চলে। দেখেন, শারীরিক এবং মানসিক ভাবে আহত করা, শুধু পুরুষ নয়, নারীদেরকে বিভিন্ন ভাবে আহত করা হয়েছে, এটা আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবে জানেন। এবং এমন একটা কর্মসূচি গ্রহণ করা যাতে একটা গোষ্ঠী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় বা আংশিকভাবে ধ্বংস হয়ে যায়, যেটা আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের উপরে করা হয়েছিল। তাহলে দেখেন, এই দুইটা হয়তো সেভাবে করা হয়নি, বাট গুরুত্বপূর্ণ বেশিরভাগ গণহত্যা সনদের যে টার্ম গুলো সবই কিন্তু 71-এর যুদ্ধের সাথে কিন্তু যায়। এই কারণেই আমাদের 71-এর যে যুদ্ধটা, এটাকে গণহত্যা বলা হয়। এখন আসেন রিসেন্ট কিছু ইস্যু। দেখেন, জোরপূর্বক ভাবে জন্ম নিয়ন্ত্রণের এই বিষয়টা কোথায় কোথায় দেখা যায়, এটা আমরা চীনে দেখছি। হ্যাঁ, যদিও এটা এখন তারা তুলে ফেলছে, এখন আর নাই, তবে এই প্র্যাকটিসটা আমরা চীনে কিন্তু খুব সিভিয়ারলি দেখছিলাম। আবার দেখেন, এই যে জোরপূর্বক এক গোষ্ঠীর শিশুদেরকে অন্য গোষ্ঠীতে স্থানান্তর করা, এটা আমরা কোথায় পেয়েছিলাম? কুর্দিস্তানে। সিরিয়ার কুর্দি থেকে কিন্তু সবাইকে কিন্তু স্থানান্তর করে কি করা হচ্ছিল, কোথাও শিয়া কোথাও সুন্নিতে যে চেঞ্জ করানোর যে প্রসেসটা, এইটা আমরা দেখেছিলাম যে মুসলিমদের ভিতরে যে একটা বিভিন্ন ভাগ এবং তাদের মধ্যে যে এক্সট্রিমিজমের যে প্র্যাকটিসটা, সেটা আমরা এখানে দেখতে পেয়েছিলাম। এই সেম ঘটনা কিন্তু আবার আফ্রিকাতেও অনেকবার হয়েছে, যে একটা জাতি শুধুমাত্র মুসলিম কিন্তু তাদের বিশ্বাসটা একটু ডিফারেন্ট, এই কারণে তাদেরকে একদিনে, সরি একদিন না, এক সপ্তাহে বেশিরভাগ লোকজনকে কিন্তু মেরে ফেলা হয়। তো এই যে প্র্যাকটিস গুলো, এগুলোকে বলা হয় গণহত্যা। তো এগুলোর এগেনস্টে হচ্ছে মানে আন্তর্জাতিক আদালতে বিচার চাওয়া যায়, এবং সেটা নিয়ন্ত্রণ করে কে? দেখেন, ইউনাইটেড নেশন অফিস অন জেনোসাইড প্রিভেনশন অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট। এগুলোকে আপনি পড়বেন, এগুলো আপনি স্কিপ করবেন কারণ আপনার হাতে সময় নেই। আচ্ছা, তাহলে পড়বেন কি? এই গণহত্যা সনদ নিয়ে বা গণহত্যা নিয়ে কে কাজ করে, এইটা ইম্পর্টেন্ট। কে কাজ করে এটা মনে রাখবেন, OHCHR, এরা হচ্ছে কাজ করে। তাহলে আপনি আর কি মনে রাখবেন, এটার পূর্ণ রূপ কি? দেখেন, অফিস অফ দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস। আপনি কি কি ভুল করবেন সেটা আমি দেখাই দেই, সেগুলো আগে আপনি ঠিক করার চেষ্টা করবেন। আপনি প্রথমে আগে ভাগ করবেন। দেখেন, যেখানে যেখানে আপনি HC পাবেন, সরি, HC যেখানে যেখানে পাবেন, আপনি এটা ধরে নেবেন হাই কমিশনার। হ্যাঁ, যখনই আপনি কোনো একটা ইলাবোরেশন পাবেন এখানে বা এব্রিভিয়েশন পাবেন, ইলাবোরেশন করতে বলছে, যদি HC পান, আপনার যদি মনে না আসে, আপনি চোখ বন্ধ করে আগে চিন্তা করবেন এটা হচ্ছে হাই কমিশনার। আর যদি থাকে HR, তার মানে হবে হচ্ছে হিউম্যান রাইটস। তাহলে কি হবে, আপনি এইগুলো যখন আপনি ছোট ছোট করে পারবেন, টোটালটাকে একত্রিত করে আপনি সহজেই পুরোটা বের করে আনতে পারবেন, সেক্ষেত্রে আপনার ভুল যাওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে। তাহলে গণহত্যা নিয়ে কাজ করে কারা? OHCHR, যেটা পূর্ণরূপ কি? অফিস অফ দা
ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর দ্য হিউম্যান রাইটস। তাহলে OHCHR এর পূর্ণ রূপ কি, সেটার অ্যান্সারও এইটাই। এইটুকুই মনে রাখেন, এইটাই পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা আছে। এটা অনুমোদন করেছে মোট কয়টা দেশ? 153টি। রিডিং যদি মনে থাকে ভালো, কোনো দরকার নাই জোর করে মুখস্থ রাখার। আচ্ছা, এইটা মনে রাখতে হবে যে এই সনদের কয়টা অনুচ্ছেদ আছে। দেখেন এখানে মোট অনুচ্ছেদ হচ্ছে 19টি। এটা একটু মনে রাখতে হবে যে এই OHCHR এর গণহত্যা সনদে মোট অনুচ্ছেদ কয়টি? 19টি। তবে এই 19টা অনুচ্ছেদের মধ্যে, আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সনদে তো বাংলাদেশ স্বাক্ষর করছে, কিন্তু কিন্তু 9 নাম্বার যে অনুচ্ছেদটা আছে, এইটা আবার বাংলাদেশ আপত্তি জানিয়েছে। তার মানে কি, এই 9 নম্বর অনুচ্ছেদটা বাংলাদেশ মানে না। তাহলে কি আছে 9 নম্বর অনুচ্ছেদে? 9 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে প্রতিপক্ষ রাষ্ট্রের অনুমতি ছাড়া মামলা করা, এই, ও আচ্ছা হ্যাঁ, মামলা করা যাবে। প্রতিপক্ষ রাষ্ট্রের অনুমতি ছাড়া মামলা করা যাবে, এইটা নিয়ে বাংলাদেশের হচ্ছে আপত্তি আছে। কারণ বাংলাদেশের কথা হচ্ছে যে রাষ্ট্রের অনুমতি ছাড়া মামলা করা যাবে না। বাংলাদেশ এটা কেন চিন্তা করলো একটু বলেন দেখি আপনার এক লাইনে কোনো তথ্য। এই না, ভদ্রতা না। ওয়ার্ল্ড পলিটিক্স কখনোই নম্রতা ভদ্রতা দিয়ে চলে না, রাইট? একজনটা খুব সুন্দর কথা বলছেন যে অ্যাকচুয়ালি যেটা আমরা বলবো না, কিন্তু আমরা মানবো বা চিন্তা করবো, সেটা হচ্ছে বাংলাদেশ সামরিক দিক থেকে দুর্বল দেশ। বাংলাদেশ যদি এইটা মেনে নেয়, তাহলে অন্য যে কোনো শক্তিশালী দেশ বাংলাদেশের এগেইনস্টে কিন্তু চাইলেই বিভিন্ন আদালতে চাইলে মামলা করতে পারে। তো বাংলাদেশ যেহেতু নিজেই মানে না, তাই অন্য দেশে মামলা করতে পারবে না, এবং সেই কারণে বাংলাদেশে মামলা করতে পারবে না। বাট যদি আপনি লজিকের কথা বলেন, বাংলাদেশের সংবিধানের 25 নাম্বার যে অনুচ্ছেদটা আছে, সরি সরি, 25 নাম্বার অনুচ্ছেদ, এই 25 নাম্বার অনুচ্ছেদে খুব স্পষ্টভাবে বলা আছে যে একটি দেশ, মানে সরি, বাংলাদেশ অন্য যে কোনো সার্বভৌম দেশের নিজস্ব অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে কোনো রকমের হস্তক্ষেপ করতে পারবে না, এবং তাদের নির্দিষ্ট যে অ্যাক্টিভিটি সেটাকে তারা রেসপেক্ট দিবে। এই কারণেই বাংলাদেশ এই অনুচ্ছেদে এই অনুচ্ছেদকে তারা মানে না। এটা হচ্ছে লজিক্যাল কথা, বাট অ্যাকচুয়ালি মেইন কারণটা তো আমরা জানলাম। তো এটার কারণে সমস্যাটা কি হলো বলেন তো, এটা আমরা কেন পড়তেছি? এই কারণেই কিন্তু বাংলাদেশ মায়ানমারের এগেইনস্টে আন্তর্জাতিক আদালতে কি কোনো বিচার কিন্তু চাইতে পারেনি। তাহলে বাংলাদেশ বিচার না চাইতে পারলেও পৃথিবীর একটা দেশ কিন্তু ঠিকই বিচার চেয়েছে। সেই দেশটার নাম কি? মায়ানমারের এগেইনস্টে, রাইট, গাম্বিয়া। তবে আপনারা জানেন কিনা, এই গাম্বিয়া যে এই বিচারটা এখনো চালিয়ে যাচ্ছে, এই কেসটা, এটা ফান্ডিং কারা দেয়? USA ফান্ডিং দেয় না, এটা OIC ফান্ডিং দেয়, বাট থ্রু বাংলাদেশ। হ্যাঁ, আমরা বাংলাদেশি, আমাদের টাকাই কিন্তু যায় বেশি। ওকে, আচ্ছা, ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস এখানে কি বলতেছে দেখেন। এই জাতিসংঘে গৃহীত হয় একই সঙ্গে একটা ঘোষণা এবং দুটা চুক্তি, এই তিনটাকে একত্রে বলা হয় ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস। আসার সম্ভাবনা নাই, তবে আমরা ঘোষণা চুক্তিটা একটু দেখে নেই কি কি। দেখেন, ঘোষণাটা হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, মানে এই হিউম্যান রাইটস এর যে চুক্তিগুলো, সেগুলোকে একত্রে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বলা হচ্ছে। এবং চুক্তি দুটা কি কি? বেসামরিক এবং রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি। তাহলে এটা একত্রে কি বলা হচ্ছে? দেখেন, যে ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস, প্রশ্নটা এভাবে আসতে পারে, ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস এর অভ্যন্তরে চুক্তি কয়টা আছে? সেক্ষেত্রে আমরা বলতে পারি দুইটা চুক্তি আছে আর একটা ঘোষণা আছে। তবে পরীক্ষা আসার সম্ভাবনা একদমই নাই। আচ্ছা, এইখানে এটা একটু আসতে পারে যে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কার আন্ডারে চলে, বা হচ্ছে এটা কে ঘোষিত করেছিল? সেটা হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, বা UDHR। পরীক্ষায় আসতে পারে UDHR এর পূর্ণ রূপ কি। এখন আপনার কোনোভাবেই ইউডি মনে আসতেছে না, আমি আপনাদেরকে একটু আগেই বলেছিলাম আপনাকে HR টা ভেঙে নেন। HR মানে হিউম্যান রাইটস, এইটুকু তো আপনি বুঝলেন। তাহলে এখন বাকি যে অপশনগুলো আছে সেগুলো একটু রিলেট করেন, কোনটা মিলে বেশি। দেখেন ইউডি, তাহলে এখন ইউনাইটেড নেশন তো কোনোভাবে হবে না, ইউনাইটেড ডেভেলপমেন্টও হবে না। তখন আপনারা রিলেট করতে পারেন যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এটা একটা মনে রাখার টুইস্ট বা একটা আইডিয়া। আর আপনি কি মনে রাখবেন সেটা সম্পূর্ণ আপনার একান্ত প্ল্যানিং। এটা কবে ঘোষণাপত্রটা স্বাক্ষরিত হয়? 1948 সালে। এইটা রিডিং পড়েন, এটা খুব ইম্পর্টেন্ট না, বাট এটা রিডিং করতে পারেন যে মানবাধিকার ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় ফ্রান্সের প্যারিসে 1948 সালে। আচ্ছা, এরা মূলত দুইটা এন্টিটি নিয়ে কাজ করে, একটা হচ্ছে UNHRC। আমরা তো UN মানে জানি ইউনাইটেড নেশনস, HR মানে হিউম্যান রাইটস। এই সি মানে কি বলেন তো? এখানে দেওয়া নাই কিন্তু। এই সি মানে কি? এই কমিশন না,
সরি, আমি তো ভুল বলতেছিলাম, এটা হচ্ছে কাউন্সিল। হ্যাঁ, ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিল। তবে এখন এই নামটা চলে, কিন্তু আগে কিন্তু এটার নাম ছিল ইউএনসিএইচআর, যেটা আমরা অলরেডি একবার পড়ে আসছি, ইউনাইটেড নেশন কমিশন অন হিউম্যান রাইটস। সিটা যখন ভেতরে ছিল তখন এটার নাম ছিল কমিশন, যখন সিটা বাইরে চলে আসছে এটা হয়ে গেছে কাউন্সিল। এইটা একটু কষ্ট করে আপনাদের মনে রাখতে হবে। তবে সচরাচর আপনার একটা টুইস্ট বলে দেই, তাহলে আপনার মনে রাখতে সুবিধা হবে। যখন ইউএন এর পরে সি থাকবে, বেশিরভাগ ক্ষেত্রেই এই সি কমিশনই হবে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই এই সিটা কমিশনই হবে। আবার অনেকে আরেকটা ভুল করেন, কিন্তু এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এই এন এর ক্ষেত্রে কিন্তু NATIONS, নেশনস, শুধু নেশন না। অনেকেই মানে অপশনে দেখবেন কি নেশনও থাকবে, নেশনসও থাকবে। এই এসটা কিন্তু অনেক সময় ছোট্ট একটা ভুলে আপনাদের কিন্তু 1.5 মার্ক কিন্তু চলে যাবে। এটা খেয়াল রাখবেন। এবং ইউএন এর পর সি থাকবে সচরাচর কমিশনই হয়, এভাবে আপনারা একটু মনে রাখতে পারেন। ওকে। আচ্ছা, আরেকটা এন্টিটি কি, একটা এন্টিটি তো পাইলাম UNHRC, আর এটা হচ্ছে OHCHR। এটা কি, অফিস অফ দ্য ইউনাইটেড নেশন অফ, বলেন এই CHR এর পুরো পূর্ণ রূপ কি? এটা তো আমরা পড়লাম একবার, এটা আরেকবার দিচ্ছি কেন, সরি। আচ্ছা, এই যে এটা হচ্ছে OHCHR, এটা হচ্ছে অফিস অফ দ্য হিউম্যান হাই কমিশনার অফ ফর হিউম্যান রাইটস। এই HC তে হাই কমিশনার এবং HR তে হিউম্যান রাইটস, আমরা অলরেডি একবার পড়ে ফেললাম, অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস। ওকে, আমরা দুইটা এন্টিটি পেয়ে গেলাম। আচ্ছা, এটা সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। এটা এটাও একভাবে মনে রাখা যায়। এটার কোনো সূত্র নাই, বাট ব্যাপারটা এরকম ছিল, যেই সংগঠনগুলা সচরাচর UN দেওয়ার পরে রিফিউজি, তারপরে হচ্ছে হিউম্যান রাইটস, এগুলো নিয়ে যেগুলো যে সংগঠনগুলো আছে, এগুলো বেশিরভাগের সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। এটা আমরা অলরেডি দুবার পড়েছি, এটা আর পড়বো না আমরা। আচ্ছা, মানবাধিকার পরিষদ, এটা আমরা একবার দেখছি, ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিল। আচ্ছা, তো ওখানে আমরা HRC দেখে আসছি, এখানে সেটা পুনরূপ দেওয়া আছে আর কি। এটা প্রতিষ্ঠা হয় কবে, 2006 সালে। জরুরি না, সদর জেনেভাতে, এটা আমরা পড়ে ফেলছি। আচ্ছা, এইটা একটু আমরা দেখবো কারণ এটা একটা রিসেন্ট টপিক। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনটা মূলত কার নেতৃত্বে হয়? UNHRC, ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কাউন্সিল, এদের আন্ডারে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বলে একটা টার্ম 1963 সালে প্রথম এটা এই মিশনটা গঠিত করা হয়। এবং এটা কেন করা হয়েছিল? প্রথম ভিয়েতনামে যখন যুদ্ধ হয়, সেই ভিয়েতনামের যে ক্রাইসিসটা ছিল, সেই ক্রাইসিসটাকে সমাধান করার জন্য প্রথম এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনটা গঠন করা হয়। তবে তবে বাংলাদেশেও রিসেন্টলি এই একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন করা হয়েছিল, যেটাকে আমরা বাংলাদেশ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বলতেছি। এইটা কেন করা হয়েছিল? এইটা বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট বর্তমানে এখনো রয়েছে, এই ইন্টারিম গভর্নমেন্টই মূলত ইউনাইটেড নেশন থেকেই রিকোয়েস্ট করে, কোথায় রিকোয়েস্ট করেছিল মূলত? এই যে OHCHR কে তারা রিকোয়েস্ট করেছিল। তাহলে খেয়াল করে দেখেন কাকে রিকোয়েস্ট করেছিল। এবং এই কারণেই এই OHCHR একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তৈরি করে বাংলাদেশে, এবং তারা নিজেরা এসে কিন্তু কি করে দেখেন, সাক্ষী, সাক্ষ্য, তথ্য এগুলো একত্র করে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করছে, যে কিভাবে বিগত সরকার বাংলাদেশে ফ্যাসিজমের চর্চা করেছিল এবং অনেক বড় রকমের একটা ক্রাইসিস ঘটিয়েছিল। এই পুরো বিষয়টা নিয়ন্ত্রণ নেতৃত্ব দিয়েছিল কে? OHCHR। তার মানে এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে বাংলাদেশে যে ফ্যাক্ট ফাইন্ডিং গঠিত কার্যক্রম চালানো হয়েছিল, সেটার নেতৃত্ব দিয়েছে কে, বা সেটা মনিটরিং করেছিল কে? সেটা মনিটরিং করেছিল OHCHR। তার মানে এখান থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন আসতে পারে। OHCHR এর আহ, পূর্ণরূপ কি, বাংলাদেশে কারা ফ্যাক্ট ফাইন্ডিং করেছিল, কবে হয়েছিল। আচ্ছা, এখানে ডেটটা দেওয়া নেই, আমরা সময়কালটা ধরে রাখতে পারি, সেটা 2024 সালের দিকে। আচ্ছা, রিপোর্টটা কিন্তু 2025 সালে এসে হয়েছে, 2025 সালের ফেব্রুয়ারি মাসে, ডেটটা আমার মনে নেই। আচ্ছা, আমরা তাহলে চলেন যেটুকুই পড়লাম একটু রিক্যাপ করে আসি। আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে ট্রিটি। হ্যাঁ, এবং আমরা ট্রিটিকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ হচ্ছে ট্রিটি একদম সরকার যে প্রধান রয়েছেন তারা একত্রে এটা স্বাক্ষরিত করেন এবং এটা সবাই মেনে চলেন, সুতরাং এইটা কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না বা অলঙ্ঘনীয়। এবং ট্রিটিগুলো সাধারণত দুইটা রাষ্ট্র বা কয়েকটা, একটা অঞ্চলে কয়েকটা রাষ্ট্র মিলে একত্রে গঠিত হয়। কনভেনশনের ক্ষেত্রে আমরা দেখলাম কি, যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের লক্ষ্যে সবাই যখন একত্রে কোনো একটা টপিকের উপরে যখন সবাই স্বাক্ষর করে, তখন সেটাকে আমরা কনভেনশন বলতেছি। আচ্ছা, কনভেনশনের পর আমরা পেলাম এগ্রিমেন্ট। এগ্রিমেন্টটাও সেম ট্রিটির মতোই, বাট এটা একটু কম বিস্তৃত, বা এটার আসপেক্ট বা
পার্সপেক্টিভটা কম, অনেকেই এটা মেনে চলে, অনেকেই মেনে চলে না। এটা থেকে বোঝার সম্ভাবনা খুবই, আমরা স্কিপ করতে পারি। প্রোটোকল সচরাচর দেখা যায় যে পরিবেশ সংক্রান্ত যে চুক্তিগুলো হয়, এগুলোকে আমরা প্রোটোকল বলতেছি। এরপর আমরা অ্যাকর্ড দেখলাম। অ্যাকর্ডের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে, অ্যাকর্ড যদি কেউ না মানে তাহলে তাকে ক্ষতিপূরণ দিতে হয়। যুদ্ধ সংক্রান্ত যে চুক্তিগুলো সেগুলোকে আমরা প্যাক্ট বলতেছি। এরপরে আমরা প্যারিস প্যাক্ট দেখেছিলাম। প্যারিস প্যাক্ট মূলত কেন হয়েছিল, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কেউ একটি রাষ্ট্র যেন অন্য রাষ্ট্রের উপর চাইলেই অ্যাটাক না করতে পারে, সেটাকে আমরা প্যারিস প্যাক্ট বলতেছি। এরপর আমরা এমওইও দেখছি বা সমঝোতা স্মারক দেখেছি, যেটা কোনো আইনগত ভিত্তি নাই, চাইলেই কেউ আইন কেস করলেও এটাতে কোনো ফলাফল তারা পাবে না। এরপর আমরা দেখেছি কনভেনশন। তারপরে আমরা গণহত্যা সনদ দেখলাম। গণহত্যা সনদ স্বাক্ষরিত হয় 1948 সালে। এবং এটা কেন করা হয়েছিল, যে পৃথিবীতে ঘটিত বিভিন্ন বড় রকমের গণহত্যাগুলোর যেন একটা আন্তর্জাতিক ভাবে বিচার কার্যক্রম পরিচালনা করা যায়, এবং এর একটা সংজ্ঞায়ন করা হয়েছে। এবং কি কি আসপেক্ট থেকে সেই সংজ্ঞায়নটা করা হয় সেগুলো আমরা এখানে ব্যাখ্যা দেখেছি। এবং এরপরে আমরা দেখলাম যে নিয়ন্ত্রণ করে কোন সংস্থা। এরপরে আমরা হচ্ছে আহ, কিছু ঘোষণাপত্র দেখেছি। যেমন একটা একটা ঘোষণাপত্র আমরা দেখলাম কি, সরি, আচ্ছা, একটা দেখলাম হচ্ছে ইউনাইটেড নেশন কাউন্সিল ফর হিউম্যান রাইটস, সরি, কমিশনার ফর হিউম্যান রাইটস, যাদের যেটা আন্ডারে 19টা অনুচ্ছেদে একটা ঘোষণাপত্র রয়েছে, কিন্তু বাংলাদেশের আপত্তি 9 নম্বর অনুচ্ছেদে। এবং কারণ কি, এই আপত্তিটার প্রতিপক্ষ রাষ্ট্রের অনুমতি ছাড়া এখানে মামলা করা যাবে, এটা বাংলাদেশ মানে না। আচ্ছা, এরপরে আমরা যেগুলো দেখছি এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। এখানে একটা মানবাধিকার ঘোষণাপত্র রয়েছে, যেটার নাম হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বা ইউডিএইচআর। আর সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র একই জিনিস, এটা এটা 1948 সালে ফ্রান্সের প্যারিসে স্বাক্ষরিত হয়। দ্যাটস ইট। চলুন এবার আমরা পরের টপিকে চলে যাই। ফ্যাক্ট ফাইন্ডিং করলাম তো রিসেন্টলি। জেনেভা কনভেনশন, এটা আমরা অলরেডি এর আগে একবার দেখে এসেছি। জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় কবে, 1949 সালে। এই কনভেনশনে মোট 4টি বিষয় নিয়ে স্বাক্ষরিত হয়। দেখেন কি কি বলা হচ্ছে। যুদ্ধকালীন আচরণবিধি সংক্রান্ত সনদকে বলা হচ্ছে জেনেভা কনভেনশন। আচ্ছা, এটা কবে স্বাক্ষরিত হয়, 1949 সালে। এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। জেনেভা কনভেনশন কবে স্বাক্ষরিত হয়, 1949 সালে। এই কনভেনশনটা কিসের উপরে, যুদ্ধকালীন আচরণবিধির উপরে। আচ্ছা, এখানে মোট অনুমোদনকারী দেশ 194টি, সরি 196টি। এইটা একটু যদি মনে রাখতে পারেন খুব ভালো হয়। অনুমোদনকারী দেশ হচ্ছে 196টি, এবং এই কনভেনশনকে 4টি বা 4 রেড ক্রস কনভেনশনও বলা হয়। কারণ কি, ভিন্ন ভিন্ন সময়ে 4টা সমঝোতা স্মারক হয়েছিল বা 4টা কনভেনশন হয়েছিল, যেগুলোকে একত্রে 1949 সালে জেনেভা কনভেনশন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সেগুলো আমরা একটু কুইকলি দেখে আসি। দেখেন, প্রথমটা কবে হয়, 1864 সালে। এটা হচ্ছে রেড ক্রস ওয়ান। এখানে কি বলা হয়েছে দেখেন, যুদ্ধাহত ও অসুস্থ সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতি। মানে একটা যুদ্ধকালীন সময়ে কোনো যোদ্ধা যদি আহত হয়, তাহলে তার সে আহ স্বাস্থ্য সেবা নিতে পারবে। এবং মানে লজিকটা আপনি সিম্পলি এখানে সহজে হচ্ছে লজিকটা বোঝেন, যে একটা আহত যোদ্ধাকে আপনি চাইলেই অ্যাটাক করতে পারবেন না, তাহলে সেটা হচ্ছে যুদ্ধক্ষেত্রের জন্য লজিক্যাল হইলো না। তাহলে যুদ্ধেতে এটা আপনাকে মেনে চলতে হবে, যে আপনি সম্মুখ যুদ্ধ করেন সমস্যা নাই, কিন্তু যারা অলরেডি অ্যাটাক হয়ে গেছে, যারা আহত হয়ে গেছে, তারা চাইলেই সেবা নিতে পারবে, এবং তাদেরকে কিন্তু আক্রমণ করা যাবে না। তাহলে কি হবে, তাদের সার্বিক উন্নতি নিয়ে কাজ করা যাবে। এরপরে 1906 সালে এসে কি হলো, যুদ্ধের জায়গাটা আরো স্প্রেড হয়ে গেল। মানুষ শুধু আর স্থল ভাগে যুদ্ধ করতেছে না, এখন মানুষ সমুদ্র পথে যুদ্ধ করা শুরু করছে। এই কারণে এই সেম বিষয়টা 1906 সালে সমুদ্রের জন্য আনা হলো, যে সমুদ্রে যখন যুদ্ধ হবে, যুদ্ধে যারা আহত হবে, এই মানুষগুলাকে তো আপনার আবার সুস্থ করে তুলতে হবে। এই কোনো ছোট যদি জাহাজ দেখা যায় যে যুদ্ধাহত আহ, লোকজনকে নিয়ে দেখা গেল যে কোনো একটা স্থানীয়, উম, ধরেন কি বলা যেতে পারে, একটা হসপিটালে গেল বা কিন্তু সেটা লোকাল হয়ে গেল, সেক্ষেত্রে ওই বাহনে বা ওই জায়গাতে আপনি চাইলেই আক্রমণ করতে পারবেন না। এটা হচ্ছে 1906 সালের রেড ক্রস টু চুক্তি। 1929 সালে এসে কি হলো, যুদ্ধ বন্দীদের প্রতি আচরণ এবং তাদের নিরাপত্তা এবং চিকিৎসা নিশ্চিত করতে হবে। এই ব্যাপারটা কেমন, এই ব্যাপারটা হচ্ছে যে, আচ্ছা, এটা একটু ভুল হয়ে গেছে, এটা প্রতি, সেটা হচ্ছে, ধরেন যুদ্ধতে কি হয়, প্রচুর পরিমাণে কিন্তু যোদ্ধারা হচ্ছে দুই দুই পক্ষে এটা হয় যে তারা আটক করে ফেলে প্রতিপক্ষ যোদ্ধাদেরকে। এই যে আটককৃত যে যোদ্ধারা আছে, এদের উপরে কিন্তু অমানবিক নির্যাতন করা হয়। এই নির্যাতন গুলো করা যাবে না, এবং তারা প্রপার
নিরাপত্তা পাবে, তাদের চিকিৎসা সেবা দিতে হবে, তাদেরকে খাবার দিতে হবে। এই যে শর্তটা, এই শর্তটাকে বলা হচ্ছে 1929 সালের তৃতীয় রেড ক্রস চুক্তি। এবং সর্বশেষ 1949 সালে যেটা আসলো, যেটা এখনো পর্যন্ত পৃথিবীতে এটা নিয়ে কাজ করা হচ্ছে কিন্তু কেউই এটা মেনে চলে না, সেটা হচ্ছে বেসামরিক জনগণের জীবন এবং সম্পদের সুরক্ষা। তার মানে আপনি যুদ্ধ করবেন, যুদ্ধ করেন, কিন্তু আপনার যুদ্ধের জন্য যেন ওই এলাকার বেসামরিক লোকজনের যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু আপনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলেন, বা ইসরায়েল প্যালেস্টাইনের উপর অ্যাটাক বলেন, বা এই যে ইউএসএ যে ইরাকের উপর অ্যাটাক করেছিল, সবখানে দেখবেন মেইনলি কিন্তু এই বেসামরিক লোকজনই আহত হয়। তারপরেও আমরা এই চুক্তিগুলো করি এবং এই চারটে আমরা মনে রাখবো। এই চারটা মিলেছে জেনেভা কনভেনশন, 1949 সালে স্বীকৃত হয়। আচ্ছা, এরপর হচ্ছে জেনেভা কনভেনশন 1951। এটা আলাদাভাবে মনে রাখতে হবে, কারণ কি এইটার সাথে ওটা কোনো সম্পর্ক নাই। এইটা হচ্ছে মূলত শরণার্থীদেরকে নিয়ে একটা সনদ। জেনেভা কনভেনশন 1951 কিসের উপরে বেস করে হয়েছে? এটা হচ্ছে শরণার্থীদের উপরে বা অভিবাসীদের জন্য একটা আচরণ বিধি সংক্রান্ত সনদ। মানে এই যে ধরেন মায়ানমারে ইউক্রেন রাখাইনদের উপরে যে আক্রমণ করা হইলো, রোহিঙ্গারা যে চলে আসলো বাংলাদেশে, এই যে বাংলাদেশের বাংলাদেশে বসবাসরত যে রোহিঙ্গারা আছে, তাদের সাথে কিভাবে আচরণ বিধি চালাবো আমরা বাংলাদেশি হিসেবে, এই আচরণ বিধিটা হচ্ছে এই জেনেভা কনভেনশন কনভেনশন 1951 দ্বারা আহ উম, মানে তৈরি করা। তারপর ধরেন যে এই যে যখন ইরাকে বা আফগানিস্তানে যখন অ্যাটাক করলো ইউএসএ, তখন কিন্তু প্রচুর পরিমাণে আফগান ইরানে কিন্তু শিফট হয়ে যায়। হ্যাঁ, তখন এই এদেরকে যেইভাবে রিফিউজি ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়েছে, তাদের খাবার দেওয়া হয়েছিল, এই পলিসি গুলোকে বলা হচ্ছে জেনেভা কনভেনশন 1951। বাট আনফরচুনেটলি, বা আমরা বলবো এটা ফরচুনেটলি, বাংলাদেশ কিন্তু এটাতে স্বাক্ষর করেনি। হ্যাঁ, এই কারণেই বাংলাদেশ রোহিঙ্গাদের উপরে আসলে কি কি মেনটেইন করবে বা কি কি সুযোগ সুবিধা দিবে, এইটা কিন্তু চাইলেই জেনেভা কনভেনশনের মাধ্যমে কেউ জোর করে প্রেসার দিতে পারবে না। আর তারপরেও কিন্তু বাংলাদেশ কিন্তু ফুল সাপোর্টটা দিয়ে যাচ্ছে, যদিও এটার মেইন উদ্দেশ্য ছিল বাংলাদেশ এখান থেকে বাইরের দেশ থেকে প্রচুর ফান্ডিং পাচ্ছিল। বাট আনফরচুনেটলি রাশিয়া ইউক্রেন ওয়ার এবং ইসরায়েল প্যালেস্টাইন ক্রাইসিস পৃথিবীতে হাইলাইটেড হওয়ার পর থেকে বাংলাদেশ কিন্তু ফান্ডিং পাওয়া অনেকখানি কমে দিয়েছে। তো যার ফলে এটা আমাদের দেশের জন্য একটা বোঝাও হওয়া শুরু করছে। তো so এটা একটা আমাদের দেশের জন্য এই মুহূর্তে একটা হট টপিক টাইপের। আচ্ছা, রিসেন্টলি একটা বড় টপিক হচ্ছে গুম গুম বিরোধী আন্তর্জাতিক সনদ। এটা কেন হট টপিক? রিসেন্টলি আমরা এই সনদে স্বাক্ষর করছি, এই কারণে এইটা আপনাদের রিসেন্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে। তো গুম বিরোধী সনদের নাম কি দেখেন, আইসিপিপিইডি। এটা একটু কষ্ট করে মনে রাখেন, পূর্ণ রূপ মনে রাখতে হবে না, এটা অনেক বড়। শুধু এটুকু মনে রাখতে পারেন, গুম বিরোধী আন্তর্জাতিক সনদ, যেটা হচ্ছে আইসিপিপিইডি বলা হয়। এটা মোট স্বাক্ষরকারী দেশ হচ্ছে 98টি। স্বাক্ষর করা হয় কবে দেখেন, 2007 সালে, কার্যকর হয় 2010 সালে। এগুলো হচ্ছে রিডিং করে নেবেন, এগুলো থেকে আসার সম্ভাবনা খুবই কম। আসার মতো তথ্য হচ্ছে এইখানে। বাংলাদেশ স্বাক্ষর করে কবে? বাংলাদেশ স্বাক্ষর করে 2024 সালে 29শে আগস্ট। বাংলাদেশ স্বাক্ষর করে কবে? 2024 সালের 29শে আগস্ট। তো এইটা একটু মনে রাখতে হবে, গুম বিরোধী আন্তর্জাতিক সংস্থার নাম কি? দ্য ইন্টারন্যাশনাল কোয়ালিশন এগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। হ্যাঁ, যদি মনে না থাকে কোনো দরকার নাই, চাইলে আপনি স্কিপ করতে পারেন। মাস্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গুম বিরোধী সনদে বাংলাদেশ স্বাক্ষর করে কবে? বাংলাদেশ স্বাক্ষর করে 2024 সালের 29শে আগস্ট। এইটা খুবই ইম্পর্টেন্ট। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ কবে স্বাক্ষর করে? বাংলাদেশ স্বাক্ষর করে 29শে আগস্ট। আচ্ছা, রোহিঙ্গারা কেন যাবে না বা আদৌ যাবে কিনা, এটা নিয়ে আমরা ক্লাস শেষে আলোচনা করব। মানে যেহেতু আজকে টপিক না ওইটা, আমরা এটা নিয়ে যারা যারা থাকবেন আলোচনা করতে পারি। আর এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ চুক্তি রেখে আসি। মানে আমাদের কিন্তু কনসেপ্ট যেগুলো বোঝার জিনিস সেগুলো আমাদের শেষ। এখন আমরা কিছু আহ অলরেডি ঘটে গেছে যেগুলো পৃথিবীতে, সেগুলো আমরা একটু দেখে আসি। দেখেন, এটা গুরুত্বপূর্ণ চুক্তিটা তাশকন্দ চুক্তি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা গতকালকে কি দেখেছিলাম বলেন তো? ট্রিটি বলেন, প্রোটোকল বলেন, কনভেনশন বলেন, এগুলোর নামকরণটা কিভাবে হয়? যেই জায়গাতে সেই কনফারেন্সটা হয়েছিল বা কনভেনশনটা হয়েছিল বা প্রোগ্রামটা হয়েছিল, সেই জায়গার নাম অনুসারে কিন্তু হয়, তাই না? তো আমরা এখানেও সেটাই দেখব। দেখেন, তাশকন্দ, তাশকন্দ কোন দেশের রাজধানী? উজবেকিস্তানের রাজধানী। তাহলে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে যে চুক্তিটা হয়েছিল সেটাকে বলা হয় তাশকন্দ চুক্তি। এখানে কি ঘটেছিল যদি আমরা কুইকলি দেখি, কাশ্মীর কেন্দ্রিক ভারত পাকিস্তানের যে যুদ্ধ, এই যুদ্ধাবসানের উদ্দেশ্যে মূলত তাশকন্দ চুক্তি স্বাক্ষরিত করা হয়। এটা কবে স্বাক্ষরিত করা হয়? 1966 সালে। আচ্ছা, এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট, হ্যাঁ, কিন্তু আপনি এত কিছু কি মনে রাখবেন? যদি মনে থাকে ভালো, যদি মনে না থাকে তাহলে কি করবেন? শুধু এইটুকু মনে রাখেন,
কবে স্বাক্ষরিত হয়? তাশকন্দ চুক্তি স্বাক্ষরিত হয় 1966 সালে। এটা দেখেন আপনাদের এমনি মনে থাকবে, 1966 সালে বাংলাদেশে তখন ক্ষমতায় কে? মনে করে দেখেন, 56 সালে ইস্কান্দার মির্জাকে বিট্রে করে তাকে লাথি মেরে বের করে দিয়ে বাংলাদেশের দায়িত্ব নেয় কে? শুধু বাংলাদেশ না, পুরো বাংলাদেশের দায়িত্ব কি বলে পাকিস্তানের দায়িত্ব নিয়ে নেয় আইয়ুব খান। তার মানে অবশ্যই 66 সালে দায়িত্ব ছিল কে? আইয়ুব খান। তাহলে এই আইয়ুব খান একটা তো আমরা পাইলামই, তাহলে বাকি থাকলো কি? শুধুমাত্র ভারত। তো ভারতে ওই সময় কে ছিল প্রধানমন্ত্রী, সেটা বের করলে হয়ে যাচ্ছে। যদি লাল বাহাদুর শাস্ত্রী মনে থাকে তো ভালো, মনে না থাকলে জোর করে মনে রাখার দরকার নেই। তবে মধ্যস্থতাকারী অবশ্যই হচ্ছে সোভিয়েত প্রধানমন্ত্রী কোসিগিন। পুরো নামটা যেন কি এই মতো মনে আসতেছে না, তবে কোসিগিনই শুধু আমরা মনে রাখতে পারি। তো ওই সময়ের প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে নিকোলাই পদকর্ণিক। আচ্ছা, এরপর আমরা পাবো হচ্ছে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি। এটাও খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ এইটাতে কিছুই হয়নি। এটা মেইনলি করা হয়েছিল যে ওই সময়ে পুরো পৃথিবীতে একটা কোল্ড ওয়ার চলতেছিল। একদিকে যেমন হচ্ছে পাকিস্তান, সরি, পশ্চিমা ব্লক, আরেকদিকে হচ্ছে সোভিয়েত ব্লক। কিন্তু এই যে ভারত পাকিস্তান এরা তো কোনো ব্লকে ছিল না। তো ভারতকে যেন চাইলেই কেউ অ্যাটাক না করতে পারে, বা অ্যাটাক করলে সেক্ষেত্রে তার তো একটা সাপোর্ট লাগবে। সেক্ষেত্রে ওই সময়ের যে নেত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, উনি হচ্ছে আম, সোভিয়েতের সঙ্গে একটা চুক্তি করেন, যাতে করে তারা যদি কোনো অন্য কারো কাছ থেকে যদি আক্রমণ হয়, সেক্ষেত্রে তারা যেন সামরিকভাবে একটা সাপোর্ট পায়। এই জন্য এই চুক্তিটা করা হয়। এটা ইম্পর্টেন্ট না খুব একটা। এটা করা হয় কবে দেখেন, 1971 সালে। 71 সালে আমরা জানি শেখ মুজিবের সাথে আমরা প্রচুর ছবি দেখেছি ইন্দিরা গান্ধীর। তার মানে আমরা সহজে রিলেট করতে পারি যে ওই সময় ভারতের দায়িত্বে কে ছিলেন? ইন্দিরা গান্ধী ছিলেন। আর রাশিয়ার ক্ষেত্রে দায়িত্বে ছিলেন ব্রেজনেভ। এটা মনে না থাকলেও সমস্যা নাই, বা এটা খুব একটা আসার সম্ভাবনা নাই। বরং এটার পরেরটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিমলা চুক্তি। সিমলা চুক্তির সব মনে রাখতে হবে। সিমলা চুক্তি 1972 সালের জুলাই মাসে স্বাক্ষর করা হয়। এটা কেন হয়েছিল? আচ্ছা, সিমলা চুক্তি মানে বুঝতে পারছেন, এটা সিমলাতে আহ এই চুক্তিটা হয়। সেটা কোথায়? ভারতের সিমলাতে হয়। তো আপনার সময়কালটা দেখেন, 1972। তাহলে এই সময় কে কে ছিল দায়িত্বে? ভারতে তো ছিল ইন্দিরা গান্ধী, আমরা জানি। আর পাকিস্তানে ছিল জুলফিকার আলী ভুট্টো। এই দুইটা নাম আপনারা ভুলবেন না, এটা এমনিতেই আপনাদের মনে থাকবে। কারণ 1972 সাল এই সময়টাতে খুবই হট টাইম, এটা আপনারা সবাই জানেনই। যে ভারতের সেই সময় প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল জুলফিকার আলী ভুট্টো। এই সিমলা চুক্তিটা 72 সালে স্বাক্ষরিত হইলেও এইটার আসপেক্ট কিন্তু ছিল 1971 সাল। 1971, জাস্ট কয়েক সেকেন্ড আপনার জাস্ট একটা রিক্যাপ করে দেই। 1971 সালের যখন বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ শুরু হয়, এবং যুদ্ধ যখন ভয়াবহ অবস্থা চলে যায়, এবং সারা পৃথিবীতে যখন বাংলাদেশের বিভিন্ন রকমের অ্যাম্বাসেডররা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পৃথিবীর বিভিন্ন জায়গাতে এটা নিয়ে কথা বলা শুরু করছে, এবং এইটা বলার চেষ্টা করতেছে যে পাকিস্তান বাংলাদেশ নামে একটা দেশের উপর আক্রমণ করতেছে। এই বিষয়টাকে পাকিস্তান আলাদা করে ফেলার জন্য, জিনিসটার একটা মোড়টাকে ঘুরিয়ে ফেলার জন্য ইচ্ছা করে পাকিস্তান কি করলো? ভারতের উপরে অ্যাটাক করলো। এটা কবে? 1971 সালের 3 ডিসেম্বর। দেখেন, চিন্তা করেন, এতগুলো মাস ধরে যুদ্ধ হলো, কোনো কিন্তু ঘটনা নাই। 1971 সালের 3 ডিসেম্বরে গিয়ে পাকিস্তান ভারতের কাশ্মীরে অ্যাটাক করা শুরু করলো। হ্যাঁ। তো এইখানে কি হলো দেখেন, এই অ্যাটাক করার ফলে পুরো পৃথিবীর সবাই এখন ফোকাসটা ভারত পাকিস্তানের দিকে চলে গেল। এবং পাকিস্তানও এটাকে শো করানোর চেষ্টা করলো যে আসলে যুদ্ধটা কিন্তু পাকিস্তান বাংলাদেশ হচ্ছে না, যুদ্ধটা কি হচ্ছে? ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে। সুতরাং মাইন্ড শিফট বা ফেস শিফটিং এর একটা জায়গায় চলে গেল, এবং ভারতে কিন্তু এই জিনিসটা কিন্তু মিস ইউজ করেছে কিন্তু। যার ফলে এই যে এতদিন ধরে দেখেন, মার্চ থেকে প্রায় নভেম্বর পর্যন্ত বাংলাদেশ যে যুদ্ধ করে গেল, হ্যাঁ ভারত ট্রেনিং দিয়েছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু সম্মুখ যুদ্ধে কিন্তু ভারত খুব একটা সাপোর্ট করে নাই, বাংলাদেশ একা টেনে নিয়ে গেছে। এইখানে এই 3 ডিসেম্বর পরে এসে মোস্ট প্রবাবলি এটা কবে, 4 ডিসেম্বর রাতের বেলা হচ্ছে প্রথম মৈত্রী ভারত মৈত্রী সম্মেলন, সরি কি জানো, মুক্তি বাহিনী হইলো, মৈত্রী বাহিনী হইলো, ভারত পাকিস্তান একসাথে, সরি ভারত বাংলাদেশ মিলে। তারপরে তারা 11 দিন যুদ্ধ করলো, এবং এরপরে তো আমরা কি দেখি, 16ই ডিসেম্বরে আমরা দেশ স্বাধীন করে ফেললাম। এবং কি হলো, ভারত পুরোপুরি হেল্প করে ফেলছে। ব্যাপারটা কিন্তু মোটেই এরকম না। কিন্তু ইন্টারন্যাশনাল যদি আপনি পলিটিক্স দেখেন, গল্পগুলো পড়তে যান, দেখবেন এরকমই যে দেশ স্বাধীনে সব থেকে বড় অবদান ভারতের। আর বিষয়গুলো হচ্ছে আন্তর্জাতিক পলিটিক্স এভাবেই কাজ করে আসলে। যাই হোক, মানে গল্পগুলো এই জন্য আপনাদেরকে বললাম, সিমলা চুক্তির নামটা সিমলা চুক্তি, বাট এইটার পিছনের বিশাল পটভূমি কিন্তু মূলত বাংলাদেশ। কিন্তু আপনি কোথাও এটা পাবেন না। সিমলা চুক্তিতে আপনি দেখতে পাবেন কি, যে এখানে ভারত আর পাকিস্তানকে নিয়ে কথা হচ্ছে। এই যে দেখেন, চুক্তির উদ্দেশ্য কি? জম্মু কাশ্মীরের বিরোধিতা এই স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত উভয় লাইন অফ কন্ট্রোল মেনে চলবে। বুঝতে পারছেন শিফটিংটা কিভাবে হয়েছে? যে এটার মেইন উদ্দেশ্য ছিল জম্মু কাশ্মীরের একটা স্থায়ী সমাধান হতে হবে, যেটা এখনো পর্যন্ত কোনো সমাধানে হয় নাই।
যেটা অকার্যকর চুক্তি। আচ্ছা, এরপরে আমরা চলে আসি প্যারিস শান্তি চুক্তি বা প্যারিস পিস অ্যাকর্ড। এইটা কবে হয়? এইটাও একটু মনে রাখতে হবে আমাদের, 1973 সালে এটা স্বাক্ষর করা হয়। এটা কেন করা হয়েছিল? যুক্তরাষ্ট্র সরাসরি ভিয়েতনামে আক্রমণ করেছিল, তখন ভিয়েতনাম দুইটা অংশ ছিল, ভিয়েতনাম পূর্ব, ভিয়েতনাম পশ্চিম। এই দুই ভিয়েতনামের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধটাকে অবসান করে একক ভিয়েতনাম গঠনের জন্য এই চুক্তিটা করা হয়, যেটাকে বলা হচ্ছে প্যারিস পিস অ্যাকর্ড। এটা মনে রাখবেন, কি প্যারিস পিস অ্যাকর্ডের সাথে কারা জড়িত? ভিয়েতনাম। নামগুলো যদি মনে না থাকে, দরকার নাই। নাম বলতে কি, এই যে জিমি কার্টার যে হেল্প করছিল, আচ্ছা এখানে নাম দেওয়াই নাই, তো আপনার দরকার নাই। এই যে ভদ্রলোক জিমি কার্টার। আলজিয়ার্স চুক্তি। আলজিয়ার্স চুক্তি মূলত হয় ইরাক ইরানের মধ্যে। এটা কি হলো, ইরাক ইরান দুইজনেই হচ্ছে সাত ইল আরব। সাত ইল আরবটা কি, এখানে একটা ছবি আছে আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে খেয়াল করেন, এই যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে সাতিল আরব। তো সাতিল আরবটা কত পর্যন্ত উঠছে দেখেন, এই যে মাথায়। এই সাতিল আরবটা দুইটা নদী একত্রিত হয়ে তৈরি হয়েছে, একটা হচ্ছে দজলা, একটা হচ্ছে ফরাত, বা দুইটাকে একত্রে বলা হয় হচ্ছে দুইটা একত্রিত হয়ে নাম হলো কি সাতিল আরব নাম নিয়ে ফেলছে। তো এই দজলা আর ফরাত বা হচ্ছে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নামে যে দুটো নদী আছে, এই দুইটা যখন আলাদা আলাদা ছিল, তখন কিন্তু এগুলো কি, এই যে আপনার দজলা কিন্তু হচ্ছে ইরাক এবং ইরানের, এটা কি যেন বলে, সীমানা ঘেঁষে কিন্তু গেছে, কিন্তু যেটা ফরাত বলে বা ইউফ্রেটিস, এটা পুরোটা কিন্তু ইরাকের ভেতরেই। কিন্তু এই সাতিল আরবের যে অংশটা, এইটা নিয়ে হচ্ছে দুই দেশের মধ্যে একটা বিশাল ক্রাইসিস। এটা ইরান বলে নিজেদের, আবার ইরাক বলে নিজেদের, এই দুইজনের মধ্যে যে একটা বড় ধরনের ক্রাইসিস, এটা নিয়ে যুদ্ধ পর্যন্ত হয়ে যায়। এইটাই পরবর্তীতে সমাধান করে কে দেখেন, বিল ক্লিনটন। সরি, উল্টা হয়ে গেল তো। এটা হচ্ছে আলজিয়ার্স চুক্তির মাধ্যমে হচ্ছে এটা সমাধান করা হয়। আলজিয়ার্স চুক্তির এই সমাধানে হেল্প করেছিল মূলত ওই সময় হচ্ছে মিশর এবং আর কারা কারা যেন ছিল, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। বাট আপনার শুধু এটা মনে রাখেন যে আলজিয়ার্স চুক্তিটা ইরাক ইরানের মধ্যে যেই মীমাংসা বিরোধ হয়েছিল সাতিল আরবের, সেটা সমাধান করা হয়েছিল। আচ্ছা, এরপরে আমরা পাবো হচ্ছে অসলো চুক্তি। অসলো চুক্তি কাদের মধ্যে করা হয়েছিল দেখেন, প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে। এই যে পিএলও বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বলা হয়, এই পিএলও কিন্তু একটা রাজনৈতিক দল। হ্যাঁ, এটা একটা রাজনৈতিক দল, যার প্রধান ছিলেন মূলত ইয়াসির আরাফাত। এই ইয়াসির আরাফাত কিন্তু কি করেছিল, যে ইসরায়েলের সাথে কিন্তু সরাসরি সমঝোতায় গিয়েছিল যে যুদ্ধের মাধ্যমে নয়, আমরা মৈত্রীর মাধ্যমেই একসাথে এসে একটা সমাধানে আসতে পারি। এবং এই সময় কিন্তু ইসরায়েলের মানে এই প্যালেস্টাইনে যেমন ইয়াসির আরাফাত ছিলেন, ইসরায়েলের জন্য ছিলেন হচ্ছে বেনিন ভদ্রলোক। এই দুইজন মিলেই একত্রে কিন্তু একটা সাপোর্ট দিয়ে কি কি করেছিলেন, যে একটা চুক্তিতে আসছিলেন, যেটা নাম হচ্ছে অসলো চুক্তি। বাট এটা দিন শেষে কাজ করেনি, কারণ এই যে পিএলও, এইটা মূলত হচ্ছে কাদেরকে রেকগনাইজ করে, এটা হচ্ছে মূলত ওয়েস্ট ব্যাংকে রেকগনাইজ করে। হ্যাঁ, ওয়েস্ট ব্যাংক নিয়ে এরা কাজ করে। কিন্তু আরেকটা আছে না ওইদিকে অংশ, যেটার নাম কি আমরা বলি গাজা। গাজাতে আবার কারা আছে, হামাস। হামাস আবার এদেরকে মানে না, যার ফলে এই চুক্তির দিন শেষে কোনো কার্যকারিতাই মানে কার্যকারিতা হারিয়ে ফেলেছে। ওকে, এরপরে আমরা দেখবো যে ডেটন চুক্তি। তা ডেটন চুক্তি, এখানে একটা কথা বলা আছে দেখেন, যে ডেটন চুক্তি নাম হচ্ছে ডেটন চুক্তি, কারণ হচ্ছে এইটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ডেটন বিমান ঘাঁটিতে হয়েছিল। কিন্তু স্বাক্ষরিত হয় কোথায় দেখেন, স্বাক্ষরিত হয় প্যারিসে। আপনাদের কি মনে আছে গতকালকে আমরা এই ধরনের একটা চুক্তি করেছিলাম বা একটা ইভেন্ট করেছিলাম, যে এটা এক এলাকায় মানে নাম হয়েছে একটা জায়গার, কিন্তু স্বাক্ষরিত হয়েছে আরেক জায়গায়। আমি স্বাক্ষরিত হওয়ার জায়গাটা বলি, সেটা হচ্ছে কানাডাতে স্বাক্ষরিত হয়েছিল। বাট নাম কি বলেন তো? রাইট, কার্টাগেনা। কার্টাগেনা কোন দেশে অবস্থিত? রাইট, কলম্বিয়াতে। কার্টাগেনা হচ্ছে কলম্বিয়াতে অবস্থিত, কিন্তু এটা স্বাক্ষরিত হয় কিন্তু কানাডাতে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট ইয়ে দেখবো। এই আলোচনাগুলো আপনারা একটু পড়ে নিয়েন, এখান থেকে শুধু আমরা যেটা মেইনলি পড়বো সেটা যে ডেটন চুক্তিটা কেন হয়েছিল। আপনারা যদি ম্যাপটার দিকে দেখেন, আমি ম্যাপ দরকার নেই, আপনারা জাস্ট গল্পটা শোনেন। সেটা হচ্ছে যে এই এখন কিন্তু আর যুগোস্লাভিয়া বলে কিছু নাই। এখন দেশ কি কি, বসনিয়া হার্জেগোভিনা একটা দেশ। এই যে আপনার ডান দিকের ম্যাপটা দেখেন তাহলে বুঝতে পারবেন, এটা হচ্ছে বসনিয়া এবং হার্জেগোভিনা। এই উপরের অংশটা হচ্ছে ক্রোয়েশিয়া, আর এই ডান পাশেরটা হচ্ছে সার্বিয়া। হ্যাঁ, এই তিনটা হচ্ছে বর্তমানে দেশ। কিন্তু এর আগে এই এইখানে কিছু অংশ, এইখানে কিছু অংশ, এই সম্পূর্ণটাকে একত্রে এইটাকে বলা হতো যুগোস্লাভিয়া বা ইউগোস্লাভিয়া যেটাই বলেন। এবং এই যুগোস্লাভিয়া বা ইউগোস্লাভিয়াতে সব থেকে বেশি বসবাস করতো মুসলিমরা। হ্যাঁ, তো কিন্তু এই ক্রোয়েশিয়াতে আবার কি ছিল,
আপনার অর্থোডক্সরা বসবাস করতো। অর্থোডক্স বলতে এরা হচ্ছে খ্রিস্টিয়ান, হ্যাঁ, কিন্তু অর্থোডক্স বিশ্বাসী। আবার সার্বিয়ার দিকে যারা ছিল তারা খ্রিস্টিয়ান, কিন্তু তারা হচ্ছে ক্যাথলিক বিশ্বাসী ছিল। তো এরা কেউই মুসলিমদেরকে দেখতে পারতো না, এবং এরা সরাসরি মুসলিমদের উপর অ্যাটাক করে প্রায় অসংখ্য মুসলিমদের হত্যা করে এবং বিভিন্নভাবে নির্যাতিত লাঞ্ছিত করে। তো এই ক্রাইসিসটাকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত এই ডেটন চুক্তিটা স্বাক্ষরিত হয়, এবং এই ডেটন চুক্তির মাধ্যমে তিনটা আলাদা আলাদা দেশ আলাদাভাবে স্বীকৃতি লাভ করে, যেমন ক্রোয়েশিয়া, সার্বিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনা। এই যে এখানে দেওয়া আছে দেখেন, তিনটা পক্ষ, একটা হচ্ছে বসনিয়া হার্জেগোভিনা, একটা সার্বিয়া, একটা ক্রোয়েশিয়া। এটা মূলত হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা। তো এইটাতে কে ভূমিকা রাখেন? জিমি কার্টার। এটা খুব একটা আসার সম্ভাবনা নাই। মধ্যস্থতা করেন হচ্ছে বিল ক্লিন্টন। আর রিক্যাপে গেলাম না আমরা এরপরে। আচ্ছা, এখন আমরা যেগুলো পড়বো এগুলো হচ্ছে অস্ত্র চুক্তি। এই অংশটা হচ্ছে আজকের খুবই এখান থেকে গিয়ে দেখা যায় যে 3-4টা বিসিএস এ একটা প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে আপনাদের স্পেশাল বিসিএস এ হয়তো প্রশ্ন খুব বেশি নাও আসতে পারে। আমরা তারপরেও একটু পড়ে যাই, একটু রিভিশন দিয়ে যাই, একটু রিক্যাপ করে যাই, সবাই মিলে একটু একসাথে পড়ি, যদি মনে থাকে যেটুকু। বাট এখান থেকে খুব একটা প্রশ্ন আসার সম্ভাবনা নাই। কি কি দেখেন, অ্যাটম ফর পিস। এটা হচ্ছে আইজেনহাওয়ার 1953 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে পারমাণবিক অস্ত্রের শান্তিপূর্ণ ব্যবহারের জন্য আহ্বান জানায়। স্কিপ। নিজেরাই অ্যাটম বোমা বানায়, পরে আবার শান্তি চুক্তির কথা বলতেছে, বুঝতে পারছেন? আজাইরা। আচ্ছা, এরপর দেখেন অ্যান্টার্কটিক চুক্তি। এটা খুব জরুরি একটা চুক্তি, কারণ হচ্ছে এই চুক্তির মাধ্যমে অ্যান্টার্কটিকাতে চাইলেই যে যে কেউ কোনো অস্ত্রের ব্যবহার, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করতে পারবে না, এই ধরনের একটা চুক্তি হয়। এই চুক্তিটা কোথায় স্বাক্ষরিত হয়? ওয়াশিংটন ডিসিতে। শুরুতে স্বাক্ষর করে 12টি দেশ। তাহলে অ্যান্টার্কটিক চুক্তিতে শুরুতে স্বাক্ষর করে কয়টি দেশ? 12টি দেশ। কিন্তু এখন পর্যন্ত স্বাক্ষর করেছে মোট কয়টি দেশ? 56টি দেশ। শুরুতে স্বাক্ষরিত করেছে কয়টি? 12টি। আর বর্তমানে 56টি। তো বর্তমানটা নাও আসতে পারে, যদি কখনো আসে, সম্ভাবনা একদমই নাই, তারপরেও বলে রাখতেছি, শুরুতে স্বাক্ষর করে 12টি দেশ। এদের মেইন উদ্দেশ্য কি? যে অ্যান্টার্কটিকাতে চাইলে কেউ যেন পারমাণবিক অস্ত্র বা এমন কোন অস্ত্র পরীক্ষা না করতে পারে যাতে করে অ্যান্টার্কটিকা ক্ষতির সম্মুখীন হতে পারে। আচ্ছা, এরপরে পাবো আমরা পিটিবিটি। এতে আসতে আসতে পারে কি? পিটিবিটির পূর্ণ রূপ কি? পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি। যদি মনে থাকে ভালো, না থাকলে কোনো দরকার নেই। এটার মূল উদ্দেশ্য কি ছিল দেখেন, এটা মূল উদ্দেশ্য ছিল যে জলে এবং স্থলে, মানে পৃথিবীর কোথাও পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ করা যাবে না। তো খুব স্বাভাবিকভাবে দেখেন, এখানে চুক্তি করেনি কে কে? দুইটা দেশ চুক্তি করেনি, বা সরি, স্বাক্ষর করেনি। এটা একটা ছন্দ দেওয়া আছে, ফ্রান্স, চায়না, পিটিবিটি, চায়না। তো আপনার এভাবে মনে রাখতে পারেন, ফ্রান্স, চায়না, পিটিবিটি, চায়না, মানে এই দুইটা দেশ স্বাক্ষর করেনি। তবে বাকি যারা স্বাক্ষর করছে তারা স্বাক্ষর করে যে খুব লাভ হয়ে আছে এমন না, তারা চাইলেই যে কোনো সময় আক্রমণ করতে পারে। আউটার স্পেস ট্রিটি, এটা করা হয়েছে মূলত হচ্ছে পৃথিবীর বাহিরে বা ভূ তো না, এটা হচ্ছে ধরেন যে মহাকাশে কেউ যেন চাইলেই কোনো পারমাণবিক বা যে কোনো কিছুতেই কোনো অস্ত্রের জন্য ব্যবহার না করতে পারে। এটাও খুব বেশি ইম্পর্টেন্ট না। এখানে ইরান, উত্তর কোরিয়া স্বাক্ষর করেনি, এগুলো আপনারা স্কিপ করেন। স্পেশাল বিসিএস এগুলো আসার সম্ভাবনা একদমই নাই। এইটা একটু আমরা দেখবো, এটা হচ্ছে এনপিটি, বা ইলাবোরেট করলে বলা যায় নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। এইটা একটু আমাদেরকে দেখতে হবে, কারণ এটা আমাদের দক্ষিণ এশিয়ার সাথে একটু অন্তর্ভুক্ত আছে। নিউক্লিয়ার এনপিটি বা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, এটা এটা কি আসতে পারে? এটা পূর্ণ রূপ আসতে পারে। এনপিটি এর পূর্ণ রূপ কি? এটা স্বাক্ষরিত হয় 1968 সালে, কার্যকর 1970 সালে। আচ্ছা, এইটা কি? এটা হচ্ছে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি। এটা কেন হচ্ছে আমরা মানে গুরুত্ব দিব একটু? এই যে আমাদের দক্ষিণ এশিয়ার ছোট্ট একটা দেশে কিন্তু দুইটা দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে। কার কার কাছে আছে? ভারতের কাছেও আছে, পাকিস্তানের কাছেও আছে। এই যে আমার কাছে পারমাণবিক অস্ত্র আছে, অন্য একটা দেশ পরমাণু অস্ত্র চাইলেই বানাতে পারতেছে না, কিন্তু আমি তো পারতেছি। তাহলে আমি চাইলে এগুলো বিক্রি করতে পারি না? তো আমার কাছে হয়তো টাকা কম আছে, কিন্তু এমন কিছু কিছু দেশ আছে তাদের কাছে প্রচুর টাকা। তো তারা তো টাকার বিনিময়ে আমার কাছে এই অস্ত্রগুলো কিনে নিতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হবে? ওই দেশটা পারমাণবিক স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল, সেক্ষেত্রে তারা শক্তিশালী হয়ে গেল। এটা খুব ইজি ব্যাপার না? এই রকম যদি চলতে থাকতো তাহলে যেটা কি হইতো, যে সারা বাংলা, সরি, সারা পৃথিবীতেই দেখা যেত যে প্রায়, বিশেষ করে উন্নত দেশ, টাকা পয়সা সমৃদ্ধওয়ালা দেশ, 40-50 দেশের কাছে তখন পারমাণবিক অস্ত্র চলে যাইতো। এবং সব থেকে বড় রিস্কটা কি হইতো? যে কেউ যে কোনো কিছুতে হুমকি দিতে পারতো। এই কারণেই এই এনপিটা একটু গুরুত্বপূর্ণ। আবার আরেকটা দিক থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধরেন ভারত না হয় একটু অর্থনৈতিক দিক থেকে একটু স্বয়ংসম্পূর্ণ, বাট পাকিস্তান তো অর্থনৈতিকভাবে খুবই ভঙ্গুর, মানে বাংলাদেশেরও অর্ধেক অবস্থা এখন, এমন বাজে অবস্থা পাকিস্তানের। তাহলে এই যে পাকিস্তানের এরকম অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, তো এরা
আপনারা জানেন কিনা, এবং রিসেন্টলি এই ঘটনা কিন্তু ঘটছে, সৌদি আরব কিন্তু আবারও পাকিস্তানকে কিন্তু অফার করছে। আপনারা এটা নিউজে পড়ছেন কিনা, যে তারা পাকিস্তানের কাছ থেকে সাপোর্ট চাচ্ছে নিউক্লিয়ার উইপন নিয়ে। তো যদিও এটা ইউএসএ নিরাপত্তা দিচ্ছে এই বিষয়টা নিয়ে, যেন এটা কোনোভাবে এই ধরনের ঘটনা না ঘটে। সৌদি আরবের কাছে তো প্রচুর টাকা, তারা তো চাইলেই তো, ধরেন যে, যেমন এই যে কিছুদিন আগে ট্রাম্প সৌদি আরব যে ঘুরে আসছিল, কত বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে জানেন? কোনো আইডিয়া? জাস্ট ট্রাম্প সৌদি আরব ঘুরতে আসছে। আমরা তো জানি ট্রাম্প বা শক্তিশালী ইউএস হচ্ছে অনেক শক্তিশালী, কিন্তু আসলে কি হয় দেখেন, ট্রাম্প এসে উল্টো সৌদি আরবের কাছ থেকে মানে প্রায় 1 ট্রিলিয়ন ডলারের সমান, মানে প্রায় সরি কত, হ্যাঁ 1,000 বিলিয়ন ডলারের মতো একটা চুক্তি কিন্তু ইয়ে করে গেছে। তবে ধাপে ধাপে আসবে। শুরুতে হচ্ছে 200 বিলিয়ন ডলারের মতো মনে হয়, তারপর এরকম ধীরে ধীরে তারা হচ্ছে শেষ পর্যন্ত 1 ট্রিলিয়ন ডলারের একটা সমঝোতা স্বাক্ষরিত করে গেছে। তাহলে এত যদি টাকা থাকে সৌদি আরবে, তাহলে সৌদি আরব যদি চায় পাকিস্তানকে, তো তারা কি করতে পারে বলেন তো? ইজিলি চাইলে তো 100 বিলিয়ন ডলার দিতে পারে, দিয়ে হচ্ছে তারাও পারমাণবিক স্বয়ং সম্পন্ন হয়ে গেল। কিন্তু এটা এটা সেটা করতেও পারবে না, ইসরায়েলের ভয়েও তারা থাকবে। বড়ই অদ্ভুত। চলেন আমরা এবার আমি মেইনলি এই কথাগুলো বললাম এই কারণে যে কেন এখন এটা রিলেটেবল। এই মুহূর্তে যেহেতু এই মধ্যপ্রাচ্য সংকটটা খুবই সিরিয়াস ইস্যুতে চলতেছে, ইসরায়েল মধ্যপ্রাচ্য ক্রাইসিস চলতেছে, এই কারণে এই এনপিটিটা একটু ইম্পর্টেন্ট। তো আমরা বিশেষ খেয়াল করে দেখবেন, ডাইরেক্ট কোশ্চেন না আসলেও প্যাসিভ প্রশ্ন আসে। তাই এটা নিয়ে যেহেতু এই মুহূর্তে কাজ হচ্ছে, তাই এটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, স্বাক্ষর করেছে মোট দেশ কয়টা? তাহলে এটা একটু মনে রাখবো আমরা, এনপিটিতে স্বাক্ষর করেছে মোট 191টি দেশ। তাহলে স্বাক্ষর করেনি কে কে? খুব স্বাভাবিক, দেখেন কারা কারা করেনি। ভারত, পাকিস্তান, ইসরায়েল। একটু আগে বললাম না যে এই যে এখানে অস্ত্র বিক্রি, দেখেন পারমাণবিক অস্ত্র বিচার কি বলছে, অস্ত্র বিক্রি বা তৈরিতে সাহায্য করতে পারবে না। তো যেহেতু পাকিস্তান স্বাক্ষর করেনি, তো পাকিস্তান চাইলেই বিক্রি করতে পারবে। লজিক তো সিম্পল। এবং এই আসপেক্ট থেকেই কিন্তু ভারতও স্বাক্ষর করেনি, কারণ কি, পাকিস্তান যদি এ ধরনের কাজ শুরু করে তাহলে ভারত অবশ্যই করবে, কারণ ভারতের সক্ষমতা আরো অনেক বেশি। আর ইসরায়েল তো সবসময় ছুপারুস্তম, এ হচ্ছে অলওয়েজই মাস্ক করে থাকে, ইসরায়েল অলওয়েজই হচ্ছে মাস্ক ইউজ করা একটা দেশ। তো এদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, এটা স্বীকারও করে না, বা সবাই জানে পারমাণবিক অস্ত্র আছে। আর দক্ষিণ সুদান এই লিস্টের মধ্যে ঢুকছে এই কারণেই, এটা হচ্ছে ইউএন এর সর্বশেষ দেশ। এরা আসলে স্বাক্ষর করেনি, কারণ হচ্ছে এদেরকে হয়তো বলেইনি যে তোমরা নতুন দেশে হয়েছো, আসো স্বাক্ষরটা করো। করাও আর নিজে থেকে গিয়ে করেও নি। তো এইটা এখানে একটা দুধভাত টাইপের বিষয়, এটা আপনারা স্কিপ করতে পারেন। আর এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ভারত, পাকিস্তান এবং ইসরায়েল, এই তিনটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এই ভদ্রলোককে তো আপনারা চিনেনি। এও কিন্তু স্বাক্ষর করছিল, বাট পরবর্তীতে নাম প্রত্যাহার করে নেয়। কখন প্রত্যাহার করে নেয়? এই যে যখন 2000 সালের দিকে থ্রেট দেওয়া শুরু হয়, পুতিন যখন নতুন নতুন ক্ষমতায় আসে, তখন রাশিয়া থ্রেট দেওয়া শুরু করেছিল, তখন যুক্তরাষ্ট্র আবার সিরিয়াস হয়ে গেছিল। ওই টাইমটাতে উত্তর কোরিয়া এখান থেকে বের হয়ে আসে, যে না, এখন এইসব এইসব চুক্তি মেনে লাভ নাই, নিজের স্বার্থ আগে দেখতে হবে। আচ্ছা, বাংলাদেশ কবে স্বাক্ষর করে? 1979 সালে, এটা জরুরি না। আচ্ছা, এবিএম ট্রিটি বা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি, এইটা মূলত হচ্ছে ইউএসএ এবং রাশিয়ার মধ্যে হয়েছিল। ইউএসএ এবং রাশিয়ার মধ্যে কি হয়েছিল? এবিএম ট্রিটি হয়েছিল, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল। মিসাইল, আচ্ছা, তখন তো রাশিয়া ছিল না, তখন ছিল মূলত সোভিয়েত ইউনিয়ন। কবে স্বাক্ষরিত হয়? 1972 সাল, দরকার নাই। শুধু মনে রাখেন এবিএম ট্রিটি হয়েছিল সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। তবে যুক্তরাষ্ট্র 2002 সালে বের হয়ে আসে এখান থেকে, এটা মানে না। এবং এটা না মানার কারণে, তখন তো সোভিয়েত ইউনিয়ন ছিল না, মানে 2002 সালে তো রাশিয়া হয়ে যায়, রাশিয়াও এখান থেকে বের হয়ে আসে, মানে আরেকটা থেকে বের হয়ে আসে। আমরা সামনে দেখবো এটা। এই যে এই চুক্তি কার্যকর ছিল কত, 30 বছর, 2002 সাল পর্যন্ত। তো পরবর্তীতে এটা আর নতুন করে রিনিউ করেনি, কারণ হচ্ছে ইউএসএ এর নিয়ে আগ্রহ পোষণ করেনি আর। এই যে লেখা আছে দেখেন, যুক্তরাষ্ট্র 2002 সালে এখান থেকে চলে যায়। ও, এর ফলে কি হয়, রাশিয়াও হচ্ছে আরেকটা চুক্তি ছিল স্টার্ট নামে, সেখান থেকে বের হয়ে আসে। এটা আপনারা স্কিপ করেন, এই স্লাইড গুলো দরকার নেই, এখান থেকে আসার সম্ভাবনা একদমই নেই, এগুলো বাদ। এই যে এটা আমরা একটু দেখবো, দেখেন, সল্ট 1, সল্ট 2, স্টার্ট 1, স্টার্ট 2, এগুলো সবই হচ্ছে ইউএসএ এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে বা রাশিয়ার মাধ্যমে। হ্যাঁ, সল্ট 1, সল্ট 2, এটা হচ্ছে কি, স্ট্র্যাটেজিক অ্যাকশন লিমিটেশন। হ্যাঁ, আপনি এখান থেকে শুধু মনে রাখবেন কি, মেইন জিনিসটা একটু খালি খেয়াল রাখেন, যাতে করে সহজে মনে থাকে। এল ফর লিমিটেশন। লিমিটেশন বলতে কি বুঝায়? নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, নিয়ন্ত্রণ করা। এটা আসলে কিভাবে আসবে? সল্টের পূর্ণ রূপ কি, দ্যাটস ইট, এর বেশি কিছু আসবে না। সুতরাং আপনি এটা টার্মটা শুধু মনে রাখেন, এল তে লিমিটেশন বোঝায়, আর এখানে স্টার্ট আছে না, এই আর তে বোঝায় হচ্ছে রিডাকশন। রিডাকশন মানে তাহলে কি? কমানো, হ্রাস করা।
তাহলে আমরা কি পাচ্ছি? এলতে পাচ্ছি নিয়ন্ত্রণ করা বা লিমিটেশন করা, আরতে পাচ্ছি কমানো বা হ্রাস করা। তাহলে পরীক্ষার প্রশ্নটা আসতে পারে কিভাবে, যে কোন চুক্তির মাধ্যমে ভারত, সরি, ইউএসএ এবং রাশিয়া যুদ্ধ বা সরঞ্জামাদি নিয়ন্ত্রণের কথা বলেছে, তাহলে সেটা হবে সল্ট। আর যদি বলে যে যুদ্ধ সরঞ্জামাদি কমানোর কথা বলেছে বা হ্রাস করার কথা বলেছে, তাহলে কি হবে? স্টার্ট। এভাবে হচ্ছে আপনারা শর্টকাটে মনে রাখতে পারেন। তো আমরা একটু দ্রুত দেখি দেখেন, স্টার্ট বলতে কি, স্ট্র্যাটেজিক আর্ম রিডাকশন ট্রিটি। আপনি শুধু মনে রাখবেন হচ্ছে রিডাকশনটা, তাহলে মনে থাকবে। আর সল্ট কি, স্ট্র্যাটেজিক আর্ম লিমিটেশন ট্রিটি। তাহলে এই দুইটা ওয়ার্ড মনে থাকলে আপনাদের আর এখান থেকে কিছু মনে রাখতে হবে না। কবে স্বাক্ষরিত হয় এগুলো বাদ দেন, এগুলো আসার সম্ভাবনা নাই, এগুলো আমরা স্কিপ করি। আচ্ছা, স্টার্ট টু থেকে যখন বের হয়ে আসলো, দেখেন 2002 সালে কি ঘটেছিল বলো তো, একটু আগে আমরা পড়লাম 2002 সালে ইউএসএ একটা চুক্তি থেকে বের হয়ে আসে, এটার নাম কি? রাইট। 2002 সালে ইউএসএ যখন এবিএম ট্রিটি থেকে বের হয়ে আসে, তখন রাশিয়াও বলে যে আমরাও রাগ করছি, তোরা এখন এবিএম ট্রিটি থেকে বের হয়ে আসছে, যখন তো চাইলে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল মারতে পারবি, তো ঠিক আছে আমরাও আর আমাদের আর্ম রিডাকশন করবো না। তখন পুতিন কি করে, এই স্টার্ট টু থেকে বের হয়ে আসে। তবে পরবর্তীতে, আচ্ছা এই সময় দায়িত্বে কে ছিল, মানে প্রেসিডেন্ট কে ছিল বলেন তো? তখন প্রেসিডেন্ট ছিল কিন্তু জর্জ W. বুশ। কিন্তু পরবর্তীতে যখন আবার প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা আসে, তখন উনি আবার নিউ স্টার্ট নামে একটা নতুন আইডিয়া, এই যে ভদ্রলোকের ছবি এখানে দেওয়া হচ্ছে দেখেন, যে সে অভিমান করছে, রাগ করছে যে বিএমটি থেকে তোরা বের হয়ে গেছিস, আমিও তাহলে স্টার্ট টু থেকে বের হয়ে যাবো, তোদের সাথে আর কোনো সরাসরি চুক্তি নাই, আমি এখন ডাইরেক্ট অ্যাকশনে যাবো। কিন্তু পরবর্তীতে এই যে ভদ্রলোক, আম, কি নাম, এক্সের নামটা ভুলে যাচ্ছি, প্রথম নেগ্রো প্রেসিডেন্টের নাম কি? বারাক ওবামা। বারাক ওবামা যখন আসে, তখন আবার উনি বলে যে না, এভাবে তো চালানো যায় না, কারণ এটা তো রিস্কি হয়ে যায়। তখন বারাক ওবামা কি করে, যে ওকে ফাইন, আমরা চলো নতুন করে একটা চুক্তি করি, যেটার নাম দিল হচ্ছে তারা নিউ স্টার্ট নামে একটা চুক্তি করে। আচ্ছা, বারাক ওবামা যে সময় চুক্তিটা করে, সেই সময় কিন্তু আবার রাশিয়ার প্রেসিডেন্ট ছিল। বলেন, বারাক ওবামা যখন চুক্তি করে তখন রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিল? একটু ভিন্ন টপিক নিয়ে পড়ি আমরা, 1 মিনিট। না, যখন বারাক ওবামার সাথে চুক্তি হয় তখন রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিল? দিমিত্রি মেদেভেড। এটা একটু একটা ইন্টারেস্টিং বিষয়, হ্যাঁ, আপনাদেরকে জাস্ট একটু, মেদেভেড, আপনাদেরকে একটু গল্পটা বলি। নর্মালি ইউএস এর বা রাশিয়ার সিস্টেমটা ছিল যে একজন প্রেসিডেন্ট পরপর 2বার নির্বাচিত হওয়ার পরে সে আর নির্বাচিত হতে পারবে না। কিন্তু আমরা কি জানি, পুতিন তো একনায়কতন্ত্রের শাসক ব্যবস্থা মেনটেন করে। কিন্তু পরপর যখন পুতিন এর 8 বছর হয়ে যায়, তখন তো এই রুলস অনুযায়ী পুতিন আর প্রেসিডেন্ট হতে পারবে না। তখন সে কি করে, ওই সময়ের যে প্রধানমন্ত্রী ছিল, সেই প্রধানমন্ত্রীকে সে বানায় দেয় প্রেসিডেন্ট, আর পুতিন হয়ে যায় প্রধানমন্ত্রী। হ্যাঁ, এবং এই দিমিত্রি মেদভেদেব প্রাইম মিনিস্টার, সরি, প্রেসিডেন্ট হওয়ার পরেই প্রথম কাজই হচ্ছে এই ধরনের একটা শর্ত স্বাক্ষর করা বা চুক্তি স্বাক্ষর করা, যে যে কেউ চাইলে টানা প্রেসিডেন্ট থাকতে পারবে। এবং এরপরে পরের সেশনেই পুতিন আবার হচ্ছে প্রেসিডেন্ট হয়ে যায়, এবং এখন পর্যন্ত মার্শাল্লাহ প্রেসিডেন্ট আছেই, এবং এভাবে চলতে থাকবে হোপফুলি। ওকে, সিটিবিটি, এটা হচ্ছে কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, বা এটার পূর্ণরূপ হচ্ছে সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিটিবিটি। এইটা নাইস টু নো, পড়ে রাখতে পারেন। জাস্ট সিটিবিটির পূর্ণরূপটা শুধু পড়লেই হবে। এখানে স্বাক্ষর করেনি, খুব স্বাভাবিকভাবে দেখেন কে কে স্বাক্ষর করেনি, সেম ওই এনপিটি তে যারা স্বাক্ষর করেনি, ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। আর এগুলো খুব বেশি জরুরি না। আচ্ছা, স্বাক্ষর করা সত্ত্বেও আবার অনুমোদন দেয়নি কারা কারা, দেখেন, যাদের কাছে অলরেডি কি নিউক্লিয়ার এনার্জি আছে বা হচ্ছে পারমাণবিক বোমা আছে, যুক্তরাষ্ট্র, চীন, ইরান। ইরানের কথা আমরা জানি না, এটা একটু কনজারভেটিভ। ইসরায়েল, মিশর এখানে কেন আছে আমরা জানি না, কিন্তু এখানে মিশর একটা অ্যাড হয়ে এসেছে আর কি, এবং এটা আসবেও না কখনো। এবং নিউক্লিয়ার পারমাণবিক বোমা থাক বা না থাক, এখানেও বাংলাদেশ কিন্তু স্বাক্ষর করে আসছে। তো বাংলাদেশকে আমরা এখানেও পাচ্ছি। এটা খুব বেশি জরুরি না, তাই স্কিপ, এগুলো আসবে না। এটা কিছুদিন আগ পর্যন্ত খুব জরুরি ছিল, বুঝছেন, যে কি, জয়েন্ট কম্প্রিহেনশন প্ল্যান অন অ্যাকশন, JCPOA। আচ্ছা, এটা তারপর আপনার পড়েন, যেহেতু ইরান একটা সিরিয়াস ইস্যু। JCPOA, জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অন অ্যাকশন, এটাকে কি বলা হয় জানেন? এটা এখানে লেখা নাই, এটা আমি বলে দিই, এখানে P5+ইরান। এটাকে বলা হয় P5+ইরান। P5 বলতে কোনটা? পৃথিবীর যে 5টা পরাশক্তি আছে, মানে যারা হচ্ছে ভেটো দিতে পারে, সেই 5টা পরাশক্তি সহ ইরান এই জায়গাতে এই JCPO তে স্বাক্ষর করা আছে। এইখানে বলা হয়েছে যে ইরান চাইলে পারমাণবিক প্র্যাকটিস, মানে এই যে নিউক্লিয়ার চুল্লির জন্য করতে পারবে, তবে এটা অবশ্যই কার আন্ডারে হতে হবে? IAEA।
ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি, এই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এই এতে কি, ভুলে গেলাম তো আমি নিজেই। আইএই এর লাস্টের এতে কি, এজেন্সি। ওকে, এই এদের আন্ডারে তারা চাইলে কাজ করতে পারবে। হ্যাঁ, তো এই আইএইএ কি করবে দেখেন এখানে। তবে লাস্ট যে অ্যাক্সিডেন্টটা ঘটলো, এটা আমরা আচ্ছা লাস্টে পড়বো, তখন আমরা এটা নিয়ে একটু বলবো, জাস্ট স্টোরি টেলিং এর মতো করবো। এই যে এখানে দেখেন লেখা আছে P5+। আচ্ছা, এখানে ইউরোপীয় ইউনিয়নও অ্যাড আছে। ওকে, এগুলো খুব বেশি জরুরি না, জাস্ট আমরা দেখলাম স্থলমাইন বা অটোয়া চুক্তি, এগুলো আর আসার সম্ভাবনা নাই, এগুলো আমরা স্কিপ করতে পারি, এটাও লাগবে না। গুরুত্বপূর্ণ যা যা পড়ার ছিল আমরা মোটামুটি পড়ে ফেলছি, এগুলো জরুরি না। আচ্ছা, ঘোষিত পারমাণবিক শক্তিধর দেশ কয়টি? সাতটা তো ঘোষিত আমরা জানি, এই যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, সরি 8টি। একটা আমরা জানি না, সেটা হচ্ছে ইসরায়েল। এ ঘোষিত না হলেও আমরা জানি যে হচ্ছে পারমাণবিক শক্তি এর আছে, বা পারমাণবিক বোমা এর কাছে আছে। সব থেকে বেশি পারমাণবিক বোমা কার কাছে আছে? রাশিয়া। আর পারমাণবিক চুল্লি সব থেকে বেশি কার আছে? যুক্তরাষ্ট্র। তাহলে দেখেন, সব থেকে বেশি পারমাণবিক বোমার অধিকারী দেশ কে? রাশিয়া। আর সব থেকে বেশি পারমাণবিক চুল্লি আছে কোন দেশের? যুক্তরাষ্ট্রের। এই দুটো একদম পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ, এই দুটো একটু ইম্পর্টেন্ট স্লাইড। আর এখানে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। আইসিএএন, এটাও, এটা দেখা দেখেন যে আইসিএন এর পূর্ণ রূপ কি? দ্য ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপন্স। দ্যাটস ইট। আচ্ছা, এইটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। ইউএনওডিএ এর পূর্ণ রূপ কি? দেখেন, ইউএনওডি এর পূর্ণ রূপ কি? ইউনাইটেড নেশন অফিস ফর ডিসআর্মামেন্ট অ্যাফেয়ার্স। এর মেইন উদ্দেশ্য কি? যে অস্ত্র কমানো বা হচ্ছে হ্রাসকরণ, এই কাজগুলো, বা নিরস্ত্রীকরণ সংস্থা। মানে এটা বিভিন্ন দেশের অস্ত্র, মানে একটা দেশ যেন একটা দেশকে চাইলে অ্যাটাক না করতে পারে, সেই ক্ষেত্রে কি কি স্টেপ নেওয়া যায়, সেই কাজগুলো মূলত এই ইউএনওডিএ করতে পারে। তাহলে আমরা এটাকেও একটা ফেইল্ড একটা সংগঠন বলতে পারি। প্রচুর কাজ করতেছে কিন্তু আসলে কোনো কাজই হচ্ছে না। ইউএনওডি এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস অফিস ফর ডিসআর্মামেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, আরেকটা তথ্য মনে রাখতে হবে, ইউএনওডিএ এটার সদর দপ্তর কোথায়? সেটা হচ্ছে নিউ ইয়র্কে। আচ্ছা, প্রতিরক্ষামূলক আরেকটা এখানে তাহলে একটু বলে রাখি, প্রতিরক্ষামূলক যেগুলো দপ্তর আছে, এগুলো বেশিরভাগই কিন্তু আম, যুক্তরাষ্ট্রে, হ্যাঁ, এবং সবই হচ্ছে নিউ ইয়র্কে। আমরা যেমন দেখছি যে রিফিউজি বা ক্লাইমেট বেস যে সদর দপ্তরগুলো, সেগুলো আমরা যেমন দেখছি সুইজারল্যান্ডে। নিরাপত্তা রিলেটেড যেগুলো হচ্ছে সদর দপ্তর, সেগুলো আমরা দেখবো হচ্ছে নিউ ইয়র্কে। আচ্ছা, এইটা অনেক সময় পরীক্ষা আসে। ওপিসিডাব্লিউর পূর্ণরূপ কি? ওপিসিডাব্লিউর পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল উইপন। ওকে, এই হলো রেগুলার টপিক। এই দাঁড়ান, আপনারা জানেন না, চলেন এখানে আমরা একটু কুইকলি একটু রিভিউ করে আসি। মানে রিভিউ বলতে একটা সাম্প্রতিক বিষয় রিভিউ করে আসি, কারণ এটা হচ্ছে বেশি জরুরি, কারণ এই রিসেন্ট ঘটনা এগুলো। সেটা হচ্ছে ইসরায়েল ইরান ক্রাইসিস। কি হইলো দেখেন, 2000, সরি, হ্যাঁ, 2025 জুন প্রথম ঘটনাটা কি হয়। 13 তারিখে ইসরায়েল অ্যাটাক করে কার উপরে? ইরানের উপরে। দেখেন কবে অ্যাটাক করলো ইসরায়েল? 13 তারিখে ইরানের উপরে অ্যাটাক করলো। এই মিশনটার নাম কি দিয়েছে ইসরায়েল, বলেন তো? ইসরায়েল যে ইরানের উপরে অ্যাটাক করলো, এই মিশনটার নাম কি দিয়েছিল? অপারেশন রাইজিং লায়ন। 13 তারিখে সারাদিন কিন্তু ইরান কিছু বলেনি, হ্যাঁ। 14 তারিখে গিয়ে ইরান ইসরায়েলে অ্যাটাক করা শুরু করে। অপারেশনের নাম কি? অপারেশন ট্রু প্রমিস 3। অপারেশন ট্রু প্রমিস 3। এভাবে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলতেছিল, হ্যাঁ। আচ্ছা, ইসরায়েল কোথায় কোথায় অ্যাটাক করে এটা হচ্ছে জরুরি না, বাট ইসরায়েল হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাটাক করে, এবং সব থেকে বড় যে ইস্যুটা ছিল, যে কিছু গুরুত্বপূর্ণ লোকজন মারা যায় ইরানের, হ্যাঁ। এবং এরপর ইরান ইসরায়েলকে অ্যাটাক করলো। পরিস্থিতি কিন্তু এভাবে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছিল। আচ্ছা, ইরান ইসরায়েলের একটা গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দরে অ্যাটাক করে। সেই সামুদ্রিক বন্দরটার নাম কি? হ্যাঁ, এটা হচ্ছে, সরি, হাইফাতে। মূলত হাইফার একটা ওয়েল রিফাইনারিতে তারা অ্যাটাক করে, হ্যাঁ। হাইফার একটা ওয়েল রিফাইনারি, এটা হচ্ছে ইসরায়েলের সব থেকে বড় যে তেল পরিশোধনাগার, সেটাতেই অ্যাটাক করে। তো এটা একটা কিন্তু খুবই রিস্কি ব্যাপার ছিল, মানে একটা বড় ধরনের ক্ষতি করতে পারছে ইরান ইসরায়েলের, এবং এটাকে আমরা কিন্তু একটা অ্যাচিভমেন্ট হিসেবেই ধরি। আচ্ছা, এরপরে দেখেন, এটাতেই লিখি কি ব্যাপার। 22 জুন বড় ভাই চলে আসছে কিন্তু লাইনে, হ্যাঁ। 22 জুন বড় ভাই চলে আসছে, অ্যাটাক করছে কোথায়? ইরানে। এটার নাম কি দিল? ইউএসএ যে ইরানে অ্যাটাক করলো, এটার নাম কি? হ্যাঁ, অপারেশন মিডনাইট
হ্যামার। আচ্ছা, এখানে কি করে, কোথায় আসলে অ্যাটাক করে ইউএসএ? ইরানের তিনটা গুরুত্বপূর্ণ জায়গায় হচ্ছে অ্যাটাক করে, এবং তিনটাই পারমাণবিক চুল্লি ছিল সেখানে, পারমাণবিক আম, অস্ত্র নয় ঠিক, তারা সেখানে পারমাণবিক পরিশোধন করত। সেটা কি কি? ফোর্ড, নাথানস, আরেকটা কি আমি তো ভুলে গেলাম, একটা হচ্ছে ফোর্ড, একটা নাথানস, আর একটা ইস্পাহান, রাইট? এটা রিক্যাপ। ও আচ্ছা, তারপর এখানে দিই ইস্পাহান। আচ্ছা, এটা তো একটা হইলো। আচ্ছা, অনেকে এটা জানতে চাচ্ছেন না, এই যে ফোর্ডে যে অ্যাটাক করছিল, এই ফোর্ডদের প্রদেশটার নাম ছিল হচ্ছে কোম। এটা জরুরি না, এটা আসছিল 47-এর প্রশ্নটা তো একটু পেঁচানোই আসছিল। সচরাচর এইভাবে প্রশ্ন আসবে না, আপনি মনে রাখবেন এইটাই, যে এই তিনটা জায়গাতে হচ্ছে অ্যাটাক করছিল। এবং এগুলো যে খুব মনে রাখতে হবে ব্যাপারটা এমন না, যে কটা মনে থাকে এগুলো একটু স্টোরির মতো করে চিন্তা করেন, তাহলে সব থেকে ভালো মনে থাকবে। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস একটু দেখবো, যে এগুলো অ্যাটাক গুলো আসলে হলো কিভাবে। দেখেন, হলো কিভাবে বলতে বুঝাচ্ছি, ইসরায়েল যখন ইরানে অ্যাটাক করে, ইসরায়েল ইরানে অ্যাটাক করছে কিভাবে আসলে? তারা কিন্তু সাইবার অ্যাটাক করছে। ইসরায়েল ইরানে কিন্তু সাইবার অ্যাটাক করছে, তার মানে কি? তারা কি কি করছে দেখেন, প্রথমে ইরানের রাডারকে অকেজো করে দিচ্ছে, যে বাংলা ইংলিশ মিলাই লিখি, হ্যাঁ। যার ফলে ইসরায়েল যে অ্যাটাক করতেছে এইটাকে যে ইরান বাধা দিবে সেই সুযোগটাই পায়নি, পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যার ফলে যেইটুকুই লিমিটেড অ্যাটাক করছে ইসরায়েল, পুরোটাই কিন্তু ভিক্টিমাইজ হয়ে গেছে ইরান। সেটাকে কোনোভাবেই তারা আহ, মানে সেটাকে যে আটকাবে সেই সক্ষমতাটা তারা হারিয়ে ফেলে। এটা একটা বিশাল ক্রাইসিস। ইরান পরবর্তীতে কি করে ইসরায়েলের উপরে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু দেখবো, আচ্ছা না এখানেই দেখি, এইখানে নেই, আলাদা হবে নেই। ইরান যে অ্যাটাকটা করে সেটা হচ্ছে তারা মাল্টিপল ওয়ারহেড বেস ব্যালিস্টিক মিসাইল ইউজ করে, যেটাকে আমরা বলতেছি আইসিবিএম। আইসিবিএম এর পূর্ণরূপ বলতে পারবেন? আইসিবিএম এর পূর্ণরূপ হচ্ছে ইন্টার কন্টিনেন্ট ব্যালিস্টিক মিসাইল। মানে একটা মহাদেশ থেকে চাইলে আরেকটা মহাদেশে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাটাক করতে পারবেন, এইরকম ক্ষমতাশালী এগুলো। এবং এটার একটা সুবিধা কি, এই যে ইরান যে মিসাইল গুলো ইউজ করছে, এগুলো ইসরায়েল কেন থামাতে পারেনি? আমরা জানি হামাসের অ্যাটাক, তারপরে হচ্ছে আহ আহ, ইসরায়েলের উপরে যে দেশটা কি যেন নাম, লেবানন, লেবাননে হেজবুল্লাহ যখন অ্যাটাক করে, এগুলো তো সহজেই ইসরায়েল আটকায় ফেলে। ইসরায়েল কিভাবে আটকায় ফেলে এগুলো দেখেন। ইসরায়েলের 3 লেয়ারের প্রোটেকশন ব্যবস্থা আছে। প্রথম লেয়ারটার নাম কি? আয়রন ডোম। এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। আয়রন ডোম কি করে, যে কোনো একটা মিসাইল আগে সে চেক করে যে কোথাও দেখা যাচ্ছে কিনা, তারপরে সেই বরাবর সে এন্টি মিসাইল মারে এবং সেটাকে সে ভূপাতিত করে ফেলে। এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। 2 নাম্বারটা হচ্ছে, মানে সেকেন্ড লেয়ারটা, সেকেন্ড লেয়ারটার নাম তো আমার এই মুহূর্তে মনে আসতেছে না কোনোভাবেই। আচ্ছা, সেকেন্ড লেয়ারটা আমার এই মুহূর্তে হচ্ছে মনে আসতেছে না, হ্যাঁ। আমি যে এটা আরেকটা হচ্ছে অপশন। এরপর আছে তৃতীয় লেয়ারের, এটা হচ্ছে সব থেকে শক্তিশালী, এটাকে বলা হয় অ্যারো 2। এইটা হচ্ছে যত স্পিডেই মিসাইল আসুক না কেন, সেটাকে সে চাইলে থামাতে পারে, কিন্তু এই যে প্রোটেকশন লেয়ার গুলো, এগুলো অনেক দামি, অনেক দামি, প্রচুর খরচ হয়। যার ফলে এগুলো চাইলে ইসরায়েল সব জায়গায় ইউজ করতে পারে না। এবং ইরান এই সুযোগটাই কাজে লাগিয়েছে, কারণ ইরান যে মিসাইল গুলো মারছে সেগুলো শব্দের চেয়েও দ্রুত যাইতে পারে। এবং যেই মিসাইলটা শব্দর চেয়েও দ্রুত যায়, শব্দ হচ্ছে দ্রুত যাওয়া মানে বুঝতেছেন, মিসাইল আগে আসবে, শব্দ পরে আসবে। যার ফলে ইরান যখন অ্যাটাক করে, আপনাদের একটু দেখাই, একটু ধরেন এটা একটা মিসাইল, হ্যাঁ, এটা একটা মিসাইল, আগে মিসাইল চলে আসছে, শব্দ পরে আসছে। যার ফলে কি হইলো, এই যে আয়রন ডোম বা এই সেকেন্ড যে লেয়ারটা, এই দুটা কিন্তু সে পেরিয়ে চলে আসছে, কিন্তু অ্যারো 2 কিন্তু ধরতে পারবে। কিন্তু অ্যারো 2 যখন তাকে ধরে ফেলতেছে, তারপরেও সে পুরোপুরি এটাকে থামাতে পারবে না। কারণ কি, এটার মধ্যে আবার আরেকটা সিস্টেম আছে, মাল্টিপল ওয়ারহেড। তার মানে কি, এই মিসাইলটা একটা নির্দিষ্ট এরিয়াতে যাওয়ার পরে এইটা খোলস থেকে বের হয়ে আসে, এসে এরকম ছোট 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 হয়ে যায়, বিভিন্ন ওয়ার হেডে ভাগ হয়ে আলাদা আলাদা জায়গায় গিয়ে পড়ে। যার ফলে কয়টাকে সে থামাবে? যদি এখানে 100টা ওয়ার হেড থাকে, 100টা মিসাইল যদি ছোট ছোট থাকে, সে যদি 50টাকেও থামাতে পারে, 50টা তো ঠিকই অ্যাটাক করবে। এবার বুঝতে পারছেন যে ইরান কিভাবে হচ্ছে অ্যাটাকটা করছে। এরপরে আসেন হচ্ছে বড় ভাইয়ের কাছে, ইউএসএ। ইউএসএ মানে তো ডিফারেন্ট কিছু, এরা তো ভয়ঙ্কর ব্যাপার। ইউএসএ কি করছে, বাংকার ব্লাস্টার ইউজ করছে। এই বাংকার ব্লাস্টার বোমাটা যে ইউজ করছে, সেটা আবার কোথায় কিভাবে ইউজ করছে? তারা যে বিমানটা ইউজ করছে সেটা হচ্ছে একটা স্টিলথ 2 টাইপ বিমান।
এই বিমানটা যখন আকাশের উপর দিয়ে যায়, একটা বিমান যে আকাশে ভাসতেছে সেটা কেউ জানতেই পারবে না। বুঝতে পারতেছেন? এই কারণে এটাকে বলা হয় বি 2। আচ্ছা, বি 2 স্টিলথ, স্টিলথ 2 না, এটা হচ্ছে বি 2 স্টিলথ বলা হয়। এইটা দিয়েই কিন্তু আপনারা কেউ ভিডিওটা দেখছেন কিনা, এই যে কিছুদিন আগে আলাস্কাতে যে ট্রাম্প আর পুতিন যে মিট করতে গেল, ঠিক যেই মুহূর্তে আহ, ট্রাম্প আর পুতিন হচ্ছে ডায়াসের উপরে ওঠে, ঠিক ওই সময় তিনটা আম, এই বি 2 স্টিলথ বিমান হচ্ছে তাদের মাথার উপর দিয়ে চলে যায়। খেয়াল করছেন কিনা? ওইটা হচ্ছে একটা মানে দেখার মতো একটা ভিডিও ছিল। যাই হোক, তো এই বিমানে করেই হচ্ছে বাংকার বাস্টার বোমাগুলো নিয়ে আসে ইউএসএ, এবং সরাসরি এই তিনটা জায়গাতে তারা অ্যাটাক করে। এবং এই বাংকার বাস্টার বোমাগুলো এত শক্তিশালী যে সে হচ্ছে এই ভূপৃষ্ঠকে পেনিট্রেট করতে পারে, করে প্রায় ভেতরের দিকে 500 মিটার প্লাস নিচে গিয়েও অ্যাটাক করতে পারে। ইনফ্যাক্ট এর ভেতরে যদি কোনো লৌহ খণ্ড বা যদি কোনো ইটের কংক্রিট দেওয়াল থাকে, সেটাকেও সে পেনিট্রেট করতে পারে। এই কারণেই এই বাংকার ব্লাস্টার বোমার মাধ্যমে ইউএসএ এই নাথানস, ফোর্দ এবং ইস্পাহান এই তিনটা জায়গাকে একদম পুরোপুরি ধ্বংস করে দেয়। যদিও যেহেতু মাস্কিং ইউজ হয়, ইরানের আসলেই কতখানি ক্ষতি হয়েছে এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। তো এই এতক্ষণ যেগুলো পড়লাম এগুলো সবই সাম্প্রতিক, এগুলো আপনাদের কোনোটাই আজকের টপিকের সাথে কানেক্টেড না, আজকের টপিকের সাথে ছিলও না, বাট যেহেতু সাম্প্রতিক থেকে অনেক সময় প্রশ্ন আসতেছে, তাই আপনাদেরকে জাস্ট এটা আপনার সাথে শেয়ার করলাম। তো এই তো, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, একজন এখানে বলে দিচ্ছেন অলরেডি, থ্যাংক ইউ, আমি তাহলে এটা একটু লিখে দেই। দ্বিতীয় লেয়ারের নিরাপত্তা ব্যবস্থাটার নাম হচ্ছে ডেভিড স্লিং। এগুলো আপনাদের কিন্তু কষ্ট করে মুখস্থ করতে হবে না, জাস্ট শুনলেন গল্পের মতো, যেটুকু মনে থাকবে ওইটুকুই। ওকে, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।